আসসালামু আলাইকুম কলেজের টুকরো প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? দেখো, আমরা আমাদের সময় থেকে একটু কিছুটা লেটে আসলাম, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমার কথা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা, সকলে একটু জানাও, কমেন্ট করে ফেলো। আমি দেখছি, কমেন্ট দেখছি সবার। তাড়াতাড়ি কমেন্ট করো, কমেন্ট করো, দেখি কে কে আসছে আজকে ক্লাসে। আজকে ক্লাসে কে কে আসছে, কোন কোন সোনামন্দির আসছে, চলো দেখে নিই। ওকে ওকে, চলো কমেন্ট করো, কমেন্ট করো, কে কে আসতেছো একটু কমেন্ট করো, কে কে আসছো একটু কমেন্ট করো, কে কে দেখছো কমেন্ট করো, কমেন্টে জানো। ওকে, আমার সব কিছু ক্লিয়ার। আফরিন খান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সকলকেই ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো, তাড়াতাড়ি রেডি হও, ক্লাসের জন্য রেডি হয়ে যাও। আমরা গতকালকে 60টি প্রশ্ন একদম বিশ্লেষণ সহ ব্যাখ্যা সহকারে পড়েছিলাম। আজকে আমরা আমাদের বাকি যে টার্গেট, সেই টার্গেটটা ইনশাআল্লাহ ফিল আপ করবো, যাতে করে আমাদের এই কম্প্যাক্ট ক্লাসগুলো থেকে তোমরা জেএসটিতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারো এবং আমাদের এই ক্লাসগুলো তোমাদের জন্য সহায়ক হতে পারে। এবং শুধুমাত্র জেএসটিতে না, আমাদের ক্লাসগুলো তোমাদের যে এমনিতে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা হচ্ছে, যেমন হাজী দানেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, এগুলোতে তো সাথে কাজে লাগবে। এর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ সহ যে সকল বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতেই কাজে লাগবে। শান্তা সরকার বলছে কেমন আছেন ভাইয়া? শান্তা সরকার আমাদের প্ল্যান বি এর স্টুডেন্ট। সেলিনা আক্তার আমাদের প্ল্যান বি এর স্টুডেন্ট। তোমরা কে কেমন আছো সেটা একটু আমাকে জানাও একই সাথে। ওকে, কল্পনা বলছে আসসালামু আলাইকুম। কল্পনা আমাদের নার্সিং এর স্টুডেন্ট। রুমানা ইসলাম বলছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সকলেই জয়েন করে ফেলো, আস্তে 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 ধীরে জয়েন করে ফেলো। অল ক্লিয়ার, তাহলে অল ক্লিয়ার যেহেতু, আমরা তাহলে মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে শুরু করে দেই। প্রথম প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়ার রং কি? আমাদের শক্তির প্রেরণা, স্মৃতিগন্ধে ভরপুর চেতনারই রং, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। এই যে ফেব্রুয়ারি 1969, এটা কে লেখছেন? এটা লেখছেন কবি শামসুর রহমান। নামটা একটু ভালো করে খেয়াল করবা ভাইয়ারা, রহমান কিন্তু না, নামটা কি? নামটা হচ্ছে শামসুর রহমান। শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? 1929 সালে জন্মগ্রহণ করেন। কোথায়? ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কোথায়? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তার পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদীর পাড়াতলী গ্রামে। কোথায়? নরসিংদীর পাড়াতলী গ্রামে। কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলী গ্রামে। কিন্তু তিনি কোথায় জন্মগ্রহণ করেন? নরসিংদীর পাড়াতলী গ্রামে। এখন তুমি পাড়াতলী গ্রাম, নরসিংদী, এটা কি? এটা হচ্ছে পৈতৃক নিবাস, মানে কি? পিতার যেখানে বাড়ি, পিতার নিবাস, সেটাকে কি বলে? পৈতৃক নিবাস। কিন্তু 1929 সালে তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? 1929 সালে তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকার মাহুতটুলিতে। এইটাও কিন্তু একটু মনে রাখবা, জন্ম 1929, ঢাকার মাহুতটুলি। আমাদের কবি পরিচিতি থেকে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন আসতে দেখেছি, বিশেষ করে নার্সিং কলেজগুলোতে এই অংশে ফোকাস করে কিন্তু প্রশ্নটা হচ্ছে বরাবর। কাজেই আমরা 1929 সালে ঢাকার মাহুতটুলিটাও মনে রাখবো, একই সাথে নরসিংদীর পাড়াতলী গ্রামে তার যে পিতার নিবাস সেইটা মনে রাখবো। আমরা কবি পরিচিতিটা এক ঝলক একটু দেখে নিলাম। এখন আমরা আসি ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়া আমাদের কিসের রং? আমাদের 21-এর কৃষ্ণচূড়া আমাদেরই একটা ডিরেক্ট লাইন থেকে আসছে, কবিতার চরণ থেকে আসছে। চরণে কি বলা আছে? আমাদের কিসের লাইন? শক্তি প্রেরণা, স্মৃতিগন্ধে ভরপুর। দেখো, স্মৃতিগন্ধে ভরপুর এই প্রশ্নের উত্তরটা হবে না। শহীদদের ঝলকিত রক্তের বুদবুদ, এইটা কি আমাদের প্রশ্নে এসেছে? এইটা কি প্রশ্নে এসেছে? ভাইয়া জিএসটি এই ইউনিটে বাংলা দাগাবো, ক্লাসটা করব। ওকে, বাংলা দাগাইলে ক্লাসটা করবা, অবশ্যই করবা। তাহলে একের প্রশ্নের উত্তরটা কি হচ্ছে? আমাদের সরাসরি চরণ থেকে দেওয়া আছে, সে আমাদের চেতনারি রং। কিসের রং? চেতনারি রং। তাহলে উত্তরটা কি হচ্ছে ভাইয়া? উত্তরটা হচ্ছে একের গ। দেখি সঠিক উত্তর কে কে দিয়েছে। সঠিক উত্তর দিয়েছে আয়েশা সিদ্দিকা, সঠিক উত্তর দিয়েছে আফরিন খান, সঠিক উত্তর দিয়েছে সেলিনা আক্তার, শান্তা সরকার। সকলেই সঠিক উত্তর দিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে, সকলের প্রস্তুতি সমুন্নত। আমরা বুঝতে পারছি এরই মাধ্যমে আমাদের প্রস্তুতিগুলো হবে একদম 100তে 100। তাহলে চলো, আমরা 1 নম্বর প্রশ্নটা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে বুঝেছি। এখন আমাদের পালা দ্বিতীয় প্রশ্নটার। চলো, দ্বিতীয় প্রশ্নে কি আছে? কবি আবু জাফর ওবায়দুল্লাহ, তার মানে এটা কোন পদ্যের? এটা আমি সাইডে লিখে দিয়েছি, আমি কিংবদন্তির কথা বলছি। তার মানে আবু জাফর ওবায়দুল্লাহ যখনই বলবে, আবু জাফর ওবায়দুল্লাহ বললেই আমাদের বুঝতে হবে কি এখানে একটা অন্য ভাইব আছে। কি ভাইব? ভাইবটা হচ্ছে যে কবি আবু জাফর ওবায়দুল্লাহ তিনি একই সাথে কিন্তু অনেক গুণী মানুষ ছিলেন। এবং এটা কিসের? আমি কিংবদন্তির কথা বলছি। এখন আমি কিংবদন্তির কথা বলছি এই ভাষায়,
যে কবিতা শুনতে জানে না সে আজীবন কি থেকে যাবে, আজীবন কি থেকে যাবে, বলো আজীবন কি থেকে যাবে। এইটা আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি থেকে সরাসরি নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা তিনটা দেখেছি। কৃতদাস নিয়ে আমাদের কবিতায় একটা লাইন আছে যে কৃতদাসকে ভীতুকে প্রাচীন বলতে আমাদের সেখানে কোনো লাইন নাই। আমরা এখানে রিডাকশন মেথড ইউজ করব। কোন মেথড? রিডাকশন মেথড ইউজ করব। আমরা তো বিগত 2 বছরে আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা বারবার অর্থাৎ বারংবার পড়েছি। কি পড়েছি? বারংবার পড়েছি। তাহলে বারংবার যদি পড়ি তাহলে আমি যে কবিতা শুনতে জানে না সে কি, সে হচ্ছে কৃতদাস কথাটা আমি কবিতায় পাইছি। অজ্ঞ ভীতু প্রাচীন এই কথাগুলো পাই নাই, তার মানে অজ্ঞ ভীতু প্রাচীন যেহেতু পাই নাই, কৃতদাস কথাটা আমি পাইছি যে কবিতা শুনতে জানে না সে আজীবন কৃতদাস থেকে যাবে। যেহেতু সরাসরি চরণ থেকে প্রশ্ন করছে, আমার একটু ভালো করে কবিতার চরণগুলো পড়তে হবে। কারণ কি, এর আগের প্রশ্নটা কোথা থেকে করছে? এর আগের প্রশ্নটা কবিতার চরণ থেকে বসে 21-এর কবিতার রং সে কৃষ্ণচূড়ার রং, সে তো আমাদেরই চেতনার রং। তার মানে এটাও তোমার হচ্ছে পদ্মের লাইন থেকে করছে, ফেব্রুয়ারি 1969-এর। এই প্রশ্নটাও কোথা থেকে করছে? আমি কিংবদন্তির কথা বলছি চরণ থেকে করছে। তার মানে যে কবিতা শুনতে জানে না সে কি করতে জানে না, সে হচ্ছে কৃতদাস থেকে যাবে আজীবন। তার মানে এইটার উত্তর কি হবে? এইটার উত্তর হবে খ। নাজিম বলেছে 2-এর খ, সানজিদা শেওলা বলছে 2-এর খ, আয়েশা সিদ্দিকা বলছে 2-এর বি। এরপরে আর কে কে বলছে দেখি, আর কে কে বলছে 2-এর বি, আর কে কে বলছে 2-এর বি। ওকে ওকে ভাইয়ারা, 2-এর বি থেকে কে আসো? 2-এর বি থেকে কে আসো? তিশা বিশ্বাস 2-এর বি। তারপরে হচ্ছে সাজেদুর রহমান সাজু বলছে 2-এর বি, জুমার আক্তার বলছে 2-এর বি, জুমার আক্তার বলছে 2-এর বি। তার মানে যে কবিতা শুনতে জানে না সে আজীবন কি থেকে যাবে? আজীবন থেকে যাবে হচ্ছে তোমার কৃতদাস। তোমরা যারা যারা এখনো ক্লাসগুলো শেয়ার দাও না, আমি অনেকে দেখতে পাচ্ছি যে তোমরা ক্লাসগুলো শেয়ার দিচ্ছ না। কেন শেয়ার দিচ্ছ না তুমি একটু আমাকে জানাও, বলো কেন শেয়ার দিচ্ছ না, কেন শেয়ার দিচ্ছ না বলো। কি তোমরা যারা যারা শেয়ার দিবা তারা তারা কিন্তু আজকের ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে, এবং আজকের ক্লাসের পিডিএফটা কিন্তু আমরা দিয়ে দিব। কাজেই আজকের ক্লাসের পিডিএফটা চাইলে তোমাকে অবশ্যই আজকের ক্লাসে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকতে হবে। শেয়ার দিলেই একটু লিখে ফেলো ডান, দেখি কে কে শেয়ার দিছে এখন পর্যন্ত। সঠিক উত্তর যারা যারা দিচ্ছে তাদের নামগুলো দেখি, কে কে সঠিক উত্তর দিছে এখন পর্যন্ত। সঠিক উত্তর এখান থেকে দিছে আরিফুল ইসলাম, সঠিক উত্তর দিছে মিম বিনতে বসির, সঠিক উত্তর দিছে। তোমরা যারা যারা সঠিক উত্তর দিচ্ছ এবং শেয়ার দিচ্ছ একটু কষ্ট করে ডান লিখে দাও। কি করে ফেলবা? কষ্ট করে একটু ডান লিখে ফেলো। ওকে, চলো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো নেক্সট প্রশ্নে কি আছে? নেক্সট প্রশ্নে বলছে 52 দিনগুলিতে লেখকের সঙ্গে সহ অনুসরণকারীর নাম কি? এইখান থেকে এবার আমাদের প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে না। তারপরে যেহেতু আগে বেশি প্রশ্ন আসতো, প্রশ্ন আসার সম্ভাবনা কম, মানে আসার সম্ভাবনা কম, তারপরে যেহেতু আগে খুব প্রচণ্ড বেশি পরিমাণে প্রশ্ন আসছে, তার মানে আমাদেরকে 2-1টা একটু পরে রাখতে হবে যাতে করে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থেকে আমাদের আসলে আমরা করতে পারি। তাহলে এখানে বলা হচ্ছে 52 দিনগুলোতে লেখকের সঙ্গে সহ অনশনকারী, মানে অনশনকারী বলতে কি, যে না খেয়ে আন্দোলন করে। সহ অনশনকারী মানে কি, তার সাথে না খেয়ে আন্দোলন করেছিল এমন একটা ব্যক্তির নাম কি? এমন একটা ব্যক্তির নাম আমরা জানি কি, তার নাম মহিউদ্দিন আহমদ। তাহলে সঠিক উত্তর কে কে দিতে পারছো? সঠিক উত্তর এখনো কেউ দিতে পারো নাই। নাজিম দিয়েছে 3-এর গ, নাজিম দিচ্ছে 3-এর গ। ওকে, রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিল? আমরা রেইনকোট গল্পটি পড়েছি, রেইনকোট গল্পটি পড়েছি। রেইনকোট গল্পে নুরুল হুদার পাশাপাশি রেইনকোট গল্পে আমাদেরকে আর যে কয়েকটা জিনিস ফোকাস করতে হবে। রেইনকোটটা কার? রেইনকোট হচ্ছে মিন্টুর। রেইনকোট কার? রেইনকোট হচ্ছে মিন্টুর। এই যে ভাইয়া মিন্টুকে, মিন্টু হচ্ছে নুরুল হুদার শ্যালক, নুরুল হুদার শ্যালক। এই জিনিসগুলো আমাদের কিন্তু মুখস্থ লাগবে। নুরুল হুদার শ্যালক, নুরুল হুদা, নুরুল হুদা। এই যে নুরুল হুদা ভদ্রলোক আছেন, সেই ভদ্রলোক যেই কলেজে চাকরি করতেন বা যেখানে লেকচারার ছিলেন, তাদের মধ্যে উর্দুতে কথা বলতো কে? উর্দুর প্রফেসর কে ছিল? উর্দুর প্রফেসর ছিল আকবর সাজিদ, আকবর সাজিদ, আকবর সাজিদ। প্রিন্সিপালের নাম কি ছিল? প্রিন্সিপালের নাম কি ছিল? এই জিনিসগুলো তো আমাকে মনে রাখতেই হবে। অর্থাৎ প্রশ্ন কিন্তু বারংবার ঘুরে ফিরে সেই একই জায়গা থেকে আসে। তুমি যদি এই প্রশ্ন রিলেটেড, অর্থাৎ এখান থেকে আরও কী কী প্রশ্ন হওয়া সম্ভব সেই জিনিসগুলো যদি আমি একটু পড়ে ফেলি, সাথে সাথে যদি এইটার পাশাপাশি কোন বিষয়ের
লেকচারার ছিলেন বা দরজা কিভাবে ছিল, তাদেরকে কি নামে ডাকা হইতো, মিসক্রিয়েন্ট, তারপরে আর কি কি নামে ডাকছে, কে তোমার হচ্ছে বোমা ব্লাস্ট করছে, সব কিছু আমরা এইটার পাশাপাশি পড়ে রাখবো, যাতে করে এই অংশ থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমরা যাতে অংশটা মিস না করে যাই। প্রশ্নে বলা হচ্ছে রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার? রেইনকোট গল্পে নুরুল হুদা কিন্তু ছিল কেমিস্ট্রির লেকচারার বা রসায়নের লেকচারার। তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর পেয়েছি 4-এর ঘ। তাহলে 4-এর ঘ নাম্বার উত্তর কে কে দিয়েছে আমরা একটু দেখি। নাজিম বলেছে 4-এর ঘ, গুড, সেরা। সো সেরা সেরা উত্তর কে কে দিচ্ছে? সেরা সেরা উত্তর দিচ্ছে, আমরা একটু খুব ভালো করে তাদেরকে অভিনন্দন জানিয়ে আসি। ওকে, পরের প্রশ্নতে আমরা যাই। পরের প্রশ্ন দেখি, প্রতিদান কবিতার মূল প্রতিপাদ্য কি? প্রতিদান কবিতায় কবি জসিমউদ্দিন এভাবে শুরু করেছেন যে কবিতার চরণ কয়টি? 18টি চরণ। 18টি চরণে তিনি বারংবার বারংবার অন্যের উপকার করার কথা বলেছেন। বিষয়বস্তু কি বলেছেন? অন্যের উপকার করার কথা বলেছেন। অন্যের উপকার, অন্যের উপকার করা। তাহলে অন্যের উপকার করার কথা যেহেতু বলেছেন, পাশাপাশি সে এটাও বলেছে যে আমারে করেছে বিষে ভরা বান, তারে আমি করেছি, তারে আমি দিয়েছি বুক ভরা গান। অর্থাৎ যে আমারে বিষে ভরা বান দিছে বা তীর দিছে এমন, যেটা পুরাটা কি বিষ দিয়ে ভর্তি বা বিষ দিয়ে তোমার হচ্ছে পুরাটাকে একদম নিবন্ধ করা হয়েছে, এবং এই রকম যে আমাকে বান দিছে বা তীর দিছে তাকেও আমি কি দিছি? তাকেও আমি বুক ভরা গান দিছি, ওয়েলকাম করছি, ওয়েলকাম জানাইছি, ওয়েলকাম দ্য স্টেজ, যে আসো তোমাকে আমি খুব ভালো মতো সেবা শুশ্রূষা করব। কি করব? সেবা শুশ্রূষা করব, যাতে করে আমার প্রতি তোমার সারা জীবনের কি থাকে? একটা কৃতজ্ঞতা থাকে, একটা দায়িত্ববোধ থাকে। এই যে কৃতজ্ঞতা, এই যে কৃতজ্ঞতাবোধ, সেখান থেকে কি দায়িত্ববোধ, সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে। অর্থাৎ অন্যের উপকার করা মানে কি? পরার্থপরতা, অর্থাৎ অন্যের উপকার। পরার্থপরতা বলতে কি বোঝায়? অন্যের উপকার। তাহলে 5 নাম্বারের উত্তর কি হবে? খ নাম্বার। 5 নাম্বারের উত্তর হবে খ নাম্বার। সানজিদা শাওলা বলেছে খ নাম্বার, আরিফুল ইসলাম বলেছে খ নাম্বার, তিশা বিশ্বাস বলেছে খ নাম্বার, যারা যারা খ নাম্বার বলছো, আয়েশা সিদ্দিকা বলছে খ নাম্বার, নাজিম বলছে খ নাম্বার। তার মানে সবার উত্তর তো আর ভুল হইতে পারে না, এখানেও আমরা বলতে পারি 5-এর খ পাবি। 6 নম্বর দেখো, আমার পথ প্রবন্ধের আলোকে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে কি তৈরি হয়? নিজের বিশ্বাস এবং সত্যকে প্রকাশ করতে না জানলে কি হয়? তুমি যদি তোমার নিজের বিশ্বাস এবং নিজের সত্য, এই দুটো জিনিসকে তুমি যদি না করো, এই দুটো জিনিসকে যদি তুমি উপস্থাপন না করতে পারো, তাহলে কি তৈরি হবে? কি তৈরি হবে বলো? প্রশ্নের উত্তরটা কি তৈরি হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো কি তৈরি হয়। এখন প্রশ্নে এখানে কে উত্তর দিয়েছে সেই জিনিসটা আমি একটু দেখি যে এই বিষয়ে কেউ কোনো উত্তর দিয়েছে কিনা। যেহেতু সরাসরি এটা আমাদের কবিতা মানে প্রবন্ধের লাইন থেকে বলা হয়েছে, প্রবন্ধের লাইন থেকে বলা হচ্ছে, তাহলে এখানে কি আছে? আচ্ছা, আমার পথ প্রবন্ধ নিয়ে একটু আলোচনা করি। আমার পথ প্রবন্ধ কে লিখেছেন? আমার পথ প্রবন্ধ লিখেছেন তোমার বিখ্যাত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম এই প্রবন্ধে কাকে কুর্নিশ করেছেন? সত্যকে কুর্নিশ করেছেন। অর্থাৎ এই কবিতা রিলেটেড যত কিছু আছে, কাকে স্তম্ভ করে তিনি সামনের দিকে আগাইতে চাইছেন, কার প্রতি তিনি অনড় ছিলেন, কাকে তিনি বারবার কুর্নিশ করেছেন, কাকে তিনি বারংবার ভেবেছেন যে এটাই আমার অবলম্বন, এটাই আমার শক্তি, কাকে? সত্যকে। তাহলে এই যে সত্যকে কেন্দ্র করে রচিত আমার পথ, সেই আমার পথে তিনি বলেছেন যে আমরা, গান্ধীজি বললেন তিনি আছেন, আমরা ভাবলাম সে আছেন, অর্থাৎ আমরা ভাবলাম তিনি আছেন। মানে কথাটা এমন, গান্ধীজি বলছেন যে আমরা সবাই আছি, কিন্তু আমরা মনে করছি যে তিনি বললেন যে তিনি আছেন। তাহলে এখানে দ্বারা কি বোঝাচ্ছে? যখন আমার বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস করতে পারবো না আর সত্যকে প্রকাশ করতে পারবো না, তখন কার হবে? অন্যের প্রতি আমাকে কি করতে হবে? নির্ভর করতে হবে। গান্ধীজির এই কথাটা দিয়েই তুমি বোঝো যে গান্ধীজি বললেন যে আমরা আছি, আমরা বুঝলাম সে আছেন বা তিনি আছেন। তার মানে কি? আমার নিজের প্রতি বিশ্বাস নাই, তখন কি হবে? অন্যের প্রতি নির্ভরতা আসবে। গান্ধীজির কথা
যেভাবে এক্সপ্লেইন করা হয়েছে এখানে কার প্রতি আমার নির্ভরতা আসছে ভাইয়া? গান্ধীর প্রতি নির্ভরতা আসছে। গান্ধী বলছেন আমরা সকলে মিলে হ্যান্ডেল করতে পারবো, কিন্তু আমরা বলছি তিনি একাই হ্যান্ডেল করতে পারতেন। মানে যখন আমার নিজের প্রতি বিশ্বাস নাই তখন কি হবে? তখন আমার গান্ধীজির উপরে নির্ভর করতে হচ্ছে। তাহলে যখন নিজের প্রতি বিশ্বাস থাকবে না, সত্যকে প্রকাশ করতে পারছি না, তখন কি হচ্ছে? আমার পরনির্ভরতা হচ্ছে। আর যখন সত্যকে প্রকাশ করতে পারবো তখনই আমার নিজের প্রতি নির্ভরতা হবে, আমি নিজেই কাজটা সফল করতে পারবো ইনশাল্লাহ। এই ইগোটা আমার মধ্যে চলে আসবে বা এই ধারণাটা আমার মধ্যে চলে আসবে, তখন আমি পুরো কাজটাকে একদম স্বচ্ছন্দে সামনে এগিয়ে নিয়ে যাব। এইটাই হচ্ছে আমার শক্তি, এটাই মূল ভিত্তি। লাল সালু উপন্যাসের সংলাপ কোন অঞ্চলের ভাষা ব্যবহৃত হয়েছে? লাল সালু উপন্যাসের কোন অঞ্চলের ভাষা ব্যবহৃত হয়েছে? দেখি 6 নম্বরের সঠিক উত্তর কে কে দিতে পারছো? 6 নম্বরের সঠিক উত্তর কে কে দিতে পেরেছো? ওকে, আমরা এখানে আরিফুল ইসলামকে দেখছি, সানজিদা শেওলাকে দেখছি। মিম বিনতে বশির বলছে খ নাম্বার 6B। ওকে ওকে, তোমরা ক্লাসগুলো শেয়ার করে দাও তাড়াতাড়ি, অতি দ্রুত ক্লাসগুলো শেয়ার করে দিবে ইনশাল্লাহ। আমার সবার প্রতি বিশ্বাস আছে, সবার প্রতি ভরসা আছে। আমরা দেখি লাল সালু উপন্যাসে 2টা অঞ্চলের কথা বলা আছে। লাল সালু উপন্যাস নিয়ে একটু কথা বলি। যদি বলা হয় শিকারী কোন অঞ্চলে দেখা গেছে, শিকারীর সাথে কোন অঞ্চলে দেখা হয়েছে? শিকারীর সাথে কোন অঞ্চলে দেখা হয়েছে? ওই শিকারীর সাথে দেখা হয়েছিল কোথায়? গারো পাহাড়ে। গারো পাহাড় কোথায় ভাইয়া? গারো পাহাড় হচ্ছে আমার ময়মনসিংহ। কোথায়? ময়মনসিংহ কোথায়? ময়মনসিংহ। তাহলে গারো পাহাড় যেহেতু ময়মনসিংহ, গারো পাহাড় থেকে তিনি কোথায় আসেন? খাদ্যশস্যের সন্ধানে। কিসের সন্ধানে? খাদ্যশস্যের সন্ধানে। তার নাটকীয় প্রবেশ ঘটে কোথায়? কিভাবে প্রকাশ করে? নাটকীয় ভঙ্গিতে। আল্লাহ মাফ করো খোদা, এইভাবে যখন প্রবেশ করছে তখন কে দেখে? তাকে দূর থেকে তাহের দেখতে পায়। দেখার পরে তার নৌকাটা স্লো আগায়। তাহলে এই যে গারো পাহাড় থেকে, ময়মনসিংহ থেকে সে খাদ্যশস্যের কোথায় আসে? সে আসে মহব্বতনগর গ্রামে। মহব্বতনগর গ্রামটা কোথায়? মহব্বতনগর গ্রামটা হচ্ছে নোয়াখালীতে। কোথায়? নোয়াখালীতে। কলমা জানোস বেটা, নামাজ পড়োস বেটা, তারপরে কি এই সমস্ত ভাষা তাহলে কোন জেলায় ব্যবহার করা হচ্ছে? এগুলো আমার নোয়াখালীর ভাষা। আর যদি প্রশ্ন আসে কোন জেলার ভাষা বা কোন অঞ্চলের ভাষা ব্যবহার করা হচ্ছে, তাহলে আমরা যেহেতু নোয়াখালীকে কেন্দ্র করে বা পরের ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে, তার মানে আমরা নোয়াখালীর কথা বলবো। আর যদি বলা হয় শিকারীর সাথে তার কোথায় দেখা হয়েছিল বা সে মজিদ প্রথমে কোথায় ছিল, এইটা যদি বলা হয় মজিদ প্রথমে কোথায় ছিল বা শিকারীর সাথে দেখা হয়েছিল কোথায়, তাহলে আমার কিন্তু হবে ময়মনসিংহ। 2টা প্রশ্নের 2 রকম উত্তর। তোমাকে প্রশ্ন বুঝতে হবে প্রথমে। প্রশ্নে কি বলছে শিকারীর কথা, নাকি প্রশ্নে বলছে তোমার হচ্ছে খাদ্যশস্যের পরে, অর্থাৎ পুরো কেন্দ্রটাকে, কাহিনী কেন্দ্র কোথায় বর্ণনা হয়েছে। যদি বলে কোথায় বর্ণনা হয়েছে, বর্ণনার কথা হবে নোয়াখালী। আর যদি প্রথমের কথা বলে বা শিকারীর সাথে কোথায় দেখা হয়েছে বা মজিদ কোথায় থাকতো প্রথমে, তাহলে গারো পাহাড় বা ময়মনসিংহ থেকে। বা যদি বলে মজিদ কোথা থেকে কোথায় আসছে, তাহলে মজিদ এই যে গারো পাহাড় বা ময়মনসিংহ থেকে মজিদ কিন্তু নোয়াখালীতে ভ্রমণ করেছে। এই জিনিসটাও কিন্তু আমাকে মেনশন করতে হবে বা এই জিনিসটাও কিন্তু আমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, নোয়াখালী। তারপরে আসো আমরা 8 নাম্বার প্রশ্নে যাই। এদেশের বুকে 18 আসুক নেমে কোন বৈশিষ্ট্যের কারণে কবি এই প্রত্যাশা করেছেন? আমরা 18 বছর বয়স নিয়ে একটু আলোচনা করি। 18 বছর বয়স, এখানে 18 দ্বারা কি বোঝাচ্ছে? 18 দ্বারা কোনো সংখ্যা কি বোঝায়? না, 18 দ্বারা কোনো সংখ্যা বোঝায় না। এখানে 18কে কি অর্থে ব্যবহার করা হয়েছে? 18কে অলংকার অর্থে ব্যবহার করা হচ্ছে। কি অর্থে? অলংকার অর্থে। অর্থাৎ কবি সুকান্ত ভট্টাচার্য, যাকে আমরা কিশোর কবি নামে চিনি। কেন কিশোর কবি নামে চিনি? তিনি কিশোরদের যে কাহিনী এবং মার্ক্সবাদী ছিলেন, এবং সেই সময় তিনি মৃত্যুবরণ করেন কত সালে? মাত্র 21 বছর বয়সে তার মৃত্যু হয়। 21 বছর বয়সে তার অকাল মৃত্যু হয়। এবং যেহেতু কিশোর কেন্দ্রিক রচনা, কিশোর কেন্দ্রিক নিবন্ধ, কিশোর কেন্দ্রিক প্রবন্ধ, কিশোর কেন্দ্রিক উপন্যাস, ঘুম নেই, পূর্বাভাস, এই সব কিছু তিনি লিখেছিলেন, এবং যে কারণে তাকে আমরা কি বলি? কিশোর কবি হিসাবে আখ্যায়িত করছি। কি হিসাবে আখ্যায়িত করছি ভাইয়া? কিশোর কবি হিসাবে আখ্যায়িত করছি। তাহলে যদি বলা হয় যে 18 বছর বয়সে, 18 দ্বারা আসলে কি নির্ভর করা হয়েছে, 18 দ্বারা কি বোঝানো হয়েছে, 18 দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে এক একজন এক এক রকম উত্তর দিচ্ছে। কেউ বলছে 18 ক, কেউ বলছে 18 তারুণ্য, কেউ বলছে ইতিবাচক, কেউ বলছে
এক একজন এক এক রকম উত্তর দিচ্ছে, তাহলে আমরা কি আসলে বলবো? 18 বছর বয়স দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য সেই সময়ের যে দুঃসাহস, সেই সময়ের যে যৌবনের উদ্দীপনা, সেই সময়ের যে তারুণ্য, সব কিছুকেই ফুটিয়ে তুলেছেন। যেহেতু দুঃসাহস, তারুণ্য, উদ্দীপনা, বয়স সব কিছুকেই ফোকাস করেছেন, কাজেই আমরা সিঙ্গেলভাবে দুঃসাহস, বয়স, তারুণ্য এগুলো বলতে পারবো না। কিন্তু 18 বছর বয়সে কি নাই? 18 বছর বয়সে যেহেতু সব কিছুই ইতিবাচক, দুঃসাহস এগুলো সব কিছুই ভালো জিনিস, আমরা এটাকে ইতিবাচক দিক হিসাবে ধরবো। কারণ আলাদা আলাদাভাবে ধরলে সেটা আমরা ব্যঞ্জনার্থে কিংবা আলংকারিক অর্থে ব্যবহার করতে পারছি না। এ কারণে 8-এর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ইতিবাচক। যারা যারা তারুণ্য বলেছো, যদি প্রশ্ন হয় এমন 18 বছর বয়সে 18 কি নির্দেশ করে, তখন কিন্তু উত্তর হবে তারুণ্য। 18 কি নির্দেশ করে, উত্তর হবে তারুণ্য। আর যদি বলে 18 বছর বয়সে কোন বৈশিষ্ট্যের কারণে হয়েছে, তখন কিন্তু হবে ইতিবাচক। প্রশ্ন আমাদের বুঝতে হবে, ম্যান্ডেটরি, মাথায় রাখতে হবে, প্রশ্নে কি চাইছে আমি উত্তর কি দিচ্ছি, প্রশ্নে কি চাইছে আমি উত্তর কি দিচ্ছি। প্রশ্নে চাইছে বৈশিষ্ট্য, আমি উত্তর দিচ্ছি তারুণ্য, তাহলে কিন্তু হবে না। প্রশ্নে চাইছে বৈশিষ্ট্য, আমাকে উত্তর দিতে হবে কোন কোন বৈশিষ্ট্য। আর যদি প্রশ্নে চায় কি বোঝাইছে, তাহলে আমাকে সেটাই বুঝাইতে হবে। এইটাই কিন্তু আমার কথা, এর বাইরে কিন্তু আমাকে যাওয়া যাবে না। কি করা যাবে না? যাওয়া যাবে না। তার মানে এখান থেকে আমাকে সব কিছুই সঠিকভাবে বুঝতে হবে। মিম বিনতে বশির বলছে ইতিবাচক 8-এর ক, জৈনব বিনতে মোহাম্মদ বলছে 8-এর ক, সানজিদা শাওলা বলছে 8-এর ক, ফজলে রাব্বি বলছে 8D, মামুনুল ইসলাম মোনারুল ইসলাম বলছে ইতিবাচক, সৌরভ কুমার রয় বলছে 8A, নাইমুল তন্ময় বলছে 8A, মোনারুল ইসলাম 8A, আরিফুল ইসলাম 8A। বাহ, সবাই 8-এর ক বলছে। তার মানে এখান থেকে প্রত্যাশা হচ্ছে আমরা ইনশাল্লাহ পারবো, এবং এই প্রত্যাশায় আমাদেরকে কি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকের ক্লাসটি, এই পিডিএফটা যদি পাইতে চাও, অবশ্যই অবশ্যই তোমাকে কী করতে হবে? ক্লাসগুলো শেয়ার করতে হবে, যাতে করে শুধুমাত্র তুমি একা নয়, তোমার বন্ধুরা সহ সকলে মিলে আমরা যাতে একটা ভালো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ চান্স পাক, এই হোক আমার প্রত্যাশা, এই হোক তোমাদের জন্য শুভকামনা। তাহলে চলো পরের প্রশ্নে আমরা কি বলছি। তাহারেই পরে মনে, মনি না মনে, কবিতাটি কোন ঋতুকে কেন্দ্র করে রচিত? তাহারেই পরে মনে কবিতায় 2টা ঋতুর কথা বলা আছে, একটা শীত ঋতু আর একটা কি বসন্ত ঋতু। কি ঋতু? শীত ঋতু আর হচ্ছে বসন্ত ঋতু। শীত ঋতু আর বসন্ত ঋতু। শীত ঋতু সম্পর্কে কি বলা হয়েছে? শীত ঋতু সম্পর্কে একটু নেতিবাচক কথা বলা হয়েছে। কোন কথা? যে শীত ঋতু যখন হয় তখন সব কিছু যেহেতু গাছে পাতা থাকে না, রুক্ষ সূক্ষ্ম বা কি হয়, সব কিছুর একদম গাছ মানে শুধু গাছের অবয়ব থাকে, গাছে কোনো পাতাধার থাকে না, মানে তোমার একদম রিক্ত হয়ে যায়, সে কারণে এটা নেতিবাচক দিক অবলম্বন করছে। আর বসন্ত আসে গেছে, বসন্তের সাথে বসন্তের যে গান, বসন্তের যে বন্দনা, সব কিছুকেই কেন্দ্র করে পুরো আমার কবিতাটা শুরু হয়েছে। কার কার মধ্যে? কবি ভক্ত এবং কবির মধ্যে। কার কার মধ্যে শুরু হচ্ছে? কবি ভক্ত এবং কবির মধ্যে। কবি ভক্ত এবং কবির মধ্যে, অর্থাৎ কবি ভক্ত একবার বলছে, কবি একবার বলছে, কবি ভক্ত একবার বলছে, কবি একবার বলছে। তার মানে দুইজনের মধ্যে সংলাপ চলছে, দুইজনের মধ্যে গল্প চলছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় 18 তাহারেই পরে মনে, এই যে কবিতাটা, এটা কোন ধরনের কবিতা? এটা তোমার উত্তর হবে সংলাপ নির্ভর কবিতা। কোন ধরনের কবিতা ভাইয়া? সংলাপ নির্ভর কবিতা। 18 বছর বয়সে কয়টা ঋতুর কথা বলা আছে? 2টা ঋতুর কথা বলা আছে। কি কি ঋতু? শীত ঋতু, বসন্ত ঋতু। শীত ঋতু কেমন? শীত ঋতু একটু শূন্য রিক্ত, কিন্তু পুরো গল্পে কবি ভক্ত কি দিয়ে শুরু করেছেন? বসন্ত দিয়ে শুরু করেছেন। তার মানে পুরা গল্পটা বা পুরো এই পদ্যটা কাকে কেন্দ্র করে? এটা কেন্দ্র করতে হচ্ছে শুধুমাত্র বসন্ত। বসন্তকে কেন্দ্র করে পুরো এইটা আবদ্ধ হয়েছে, বা পুরো তোমার পদ্যটা আবদ্ধ হয়েছে বা নিবন্ধ হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের তারই পরে মনের সারবস্তু। তারই পরে মনে কি সারবস্তু বা তারই পরে মনের বিষয়বস্তু। দেখি আর কে কে পারছে, কে কে মেনশন, কে কে তোমার এই অংশ থেকে পড়াশোনা করছে দেখি। ওকে ওকে, এখান থেকে সকলেই সকলেই পারছে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি 115 জন কমেন্ট করতে, 115টার মতো কমেন্ট হয়ে গেছে। ওকে, পরের প্রশ্ন দেখো, অসমাপ্ত আত্মজীবনী কত সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের জীবনের ঘটনাবলী স্থান পেয়েছে? আমরা বলছি যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, তারপরেও যেহেতু বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে, আমরা কিন্তু এটা পড়ে রাখবো, এখানে পড়ে রাখবো।
শান্তা সরকার বলছে ভাই আপনি আমাদের কমেন্ট দেখেনি না। আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, কারণ আমি অন্য আইডিতে মানে এক আইডি থেকে আরেক আইডিতে সুইচ করতেছি। এক আইডিতে আমি 2 থেকে 3 মিনিটের বেশি থাকছি না, কাজেই দেখা যাচ্ছে যে তোমাদের যখন গল্প করছি তখন অন্য আইডি চলে আসতেছে আর কি। যাই হোক, ওকে, আমরা একটু আজানের জন্য 1 মিনিটের একটু ছোট একটা ব্রেক দেই, আজান ব্রেক। ওকে, তাহলে আমরা এখানে একটু দেখি এই যে অসমাপ্ত আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী লেখা শুরু করছে মূলত 1966 থেকে 1969 সালে, 1966 সালে 1969 সালে। এই বইয়ের ইংরেজি নাম হচ্ছে দ্য আনফিনিশড মেমোরিজ। কি নাম? দ্য আনফিনিশড মেমোরিজ, দ্য আনফিনিশড মেমোরিজ, দ্য আনফিনিশড মেমোরিজ। ওকে, দ্য আনফিনিশড মেমোরিজ 1966 থেকে 1969 লেখা হয়েছে দ্য আনফিনিশড মেমোরিজ এই বইয়ের নাম। এই বই সম্পাদনা করেছেন কে? এই বই সম্পাদনা করেছেন শামসুজ্জামান নামের এক ভদ্রলোক, এবং এই বইটা প্রকাশিত হয় কত সালে? শামসুজ্জামান। এই বইটা প্রকাশিত হয় 2012 সালে। কত সালে? 2012 সালে। অর্থাৎ অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আর এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। অসমাপ্ত আত্মজীবনী কত সাল পর্যন্ত মুজিবুর রহমানের জীবনী লেখা হয়েছে? তাহলে যদি বলা হয় জীবনী কত সাল পর্যন্ত লেখা হয়েছে, তাহলে জীবনী লেখা হয়েছিল 1955 সাল পর্যন্ত। এই জিনিসটা মাথায় রাখবা। যদি বলা হয় জীবনী কত সাল পর্যন্ত লেখা হয়েছে, জীবনী লেখা হয়েছে 1955 সাল পর্যন্ত। এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, এখন দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাত থেকে নক্ষত্রের মতো কি ঝরছে, নক্ষত্রের মতো কি ঝরছে, এটা কোথা থেকে আসছে? এটা আমার আসে ফেব্রুয়ারি 1969 থেকে। ফেব্রুয়ারি 1969 থেকে আমি একটু আগে কয়েকটা ইনফো দিয়েছি, গুরুত্বপূর্ণ ইনফো, সেটা আমাকে কি মনে রাখতে হবে? সালামের হাত থেকে কি ঝরছে? সালামের হাত থেকে ঝরছে তোমার যেটা ঝরছে সেটা কি, সেটার উত্তর একটু পরে দিচ্ছি। তার আগে আমি বলি এখানে কৃষ্ণচূড়া কি বুঝাইছে? কৃষ্ণচূড়া বুঝাইছে চেতনার রং। এখানে অবিন্যাসী বর্ণমালা কি বুঝাইছে? অবিন্যাসী বর্ণমালার সেইটা আমাকে পড়তে হবে। সো এই যে ফেব্রুয়ারি 1969 আমি কিংবদন্তির কথা বলছি, 18 বছর বয়স, তারই পরে মনে সব কিছুই কিন্তু কার জন্য ইম্পর্টেন্ট? আমার জিএসটিতে যে পরীক্ষা হবে বাংলা পরীক্ষা, সেই বাংলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে তুমি আমাকে বলো সালামের হাত থেকে নক্ষত্রের মধ্যে কি ঝরছে? সালামের হাত থেকে নক্ষত্রের মধ্যে ঝরছে হচ্ছে বর্ণমালা। কি ঝরছে? বর্ণমালা। সাথে আমাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে হবে যে এই যে ফেব্রুয়ারি 1969, ভাইয়া কত? ফেব্রুয়ারি 1969, এটা কোন অংশ থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ ফেব্রুয়ারি 1969-এর কি তোমার উৎস কি, সেই জিনিসটাও কিন্তু আমাকে একটু ভালো করে পড়তে হবে। কি করে পড়তে হবে? ভালো করে পড়তে হবে। অর্থাৎ পরের প্রশ্ন যাই, মাঠে পাকা ধান দেখে যাদের মনে ভক্তি ভাব জেগে ওঠে মসজিদের দৃষ্টে তারা কিসের পূজারী? এটা হচ্ছে উপন্যাস লাল সালু থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমার এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে আমাকে আইডেন্টিফাই করতে হবে। মসজিদের ক্যারেক্টারিস্টিক্স বা মসজিদের বৈশিষ্ট্য। মসজিদ কেমন? মসজিদ হচ্ছে তোমার কূট কৌশল। মসজিদ কেমন?
কূট কৌশল অবলম্বনকারী। তারপরে মজিদ কেমন? মজিদ হচ্ছে ভণ্ড। মজিদ কেমন? ভণ্ড। অর্থাৎ মজিদের পুরো ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমাকে পুরো ধারণা রাখতে হবে, তারপরে আমাকে উপন্যাস লাল সালুটা পড়তে হবে। এবং উপন্যাস থেকে আমি কি জানতে পারছি? উপন্যাস থেকে কি জানতে পারছি বলো? উপন্যাস থেকে আমি একটু আগে জানলাম যে এই উপন্যাসটা কোথাকার ভাষার উপর রচিত, এইটা হচ্ছে নোয়াখালীর ভাষার উপর রচিত। আর যদি বলা হয় কোথায় শিকারীর সাথে মজিদের প্রথম সাক্ষাৎ হয়েছিল বা মজিদের আদি নিবাস কোথায়, তখন কিন্তু উত্তর হবে যে ময়মনসিংহের গারো পাহাড়ে। ময়মনসিংহের গারো পাহাড়ে। ময়মনসিংহের গারো পাহাড়ে। এই যে দেখো সমাজের সাধারণ একটা চরিত্রকে মজিদ, কিন্তু তারপরেও মজিদ হচ্ছে এই গল্পের বা এই উপন্যাসের কি নায়ক চরিত্র। তাহলে এই যে লাল সালে উপন্যাসের নায়ক চরিত্রের নাম কি? মজিদ। মজিদ কেমন? মজিদ হচ্ছে কূটকৌশল এবং মজিদ একই সাথে ভণ্ড। মজিদ একই সাথে কূটকৌশল এবং মজিদ একই সাথে কি? একই সাথে ভণ্ড। ভণ্ড এবং কূটকৌশল। ভণ্ড এবং কি? ভণ্ড আমরা দেখতে পাই একই সাথে ভণ্ড এবং কূটকৌশল। দাঁড়াও আমরা হচ্ছে একটু দেখে নেই বন্দি পাঠশালায় কে কমেন্ট করছে। ওকে, লামিয়া বিশ্বাস বলছেন ভূত। সেলিনা আক্তার বসে ভূত। নিয়ামুল ইসলাম তন্ময় বসে ভূত। মানে সবাই বসে 11-র ক নাম্বার আনসার। 11-র কি আনসার? 11-র ক নাম্বার আনসার। 11-র ক নাম্বার আনসার। তাহলে এই যে 11-র ক নাম্বার আনসারটাই কিন্তু সঠিক উত্তর। অর্থাৎ ভক্তিভাব জেগে ওঠে তাদের মধ্যে, তারা ভূতের পূজারী। ওকে, কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়? উপন্যাস নয় কোনটা? আমরা দেখছি, আমরা জানি যে তার হচ্ছে 3টা উপন্যাস। কি? বাঁধনারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। কি কি? বাঁধনারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। তার মানে বাঁধনারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা বাদে বাকি যেটা আছে সেটা কি? ব্যথার দান। তার মানে ব্যথার দান তার কোনো উপন্যাস নয়। কি? ব্যথার দান তার কোনো উপন্যাস নয়। আমিনুল ইসলাম শান্ত চলে আসছে আজকে আবার। ওকে, সিরাজউদ্দৌলা নাটকে ঘসেটি বেগমের পালক পুত্রের নাম কি ছিল? ঘসেটি বেগমের পালক পুত্রের নাম কি ছিল? আমি একটু ঘসেটি বেগম সম্পর্কে বলি। ঘসেটি বেগমের নাম, আসল নাম ছিল মেহেরুন্নিসা। ঘসেটি বেগমের আসল নাম কি ছিল? মেহেরুন্নিসা। মেহেরুন্নিসার কোনো পুত্র সন্তান ছিল না। পরে সিরাজউদ্দৌলার ছোট ভাই একরামউদ্দৌলাকে তাকে পালতে দেওয়া হয়। তাকে কি করতে হয়? তাকে পালতে দেওয়া হয় একরামউদ্দৌলা। কিন্তু এই যে ঘসেটি বেগম বা মেহেরুন্নেসার লোভ ছিল যে তিনি রাজমাতা হবেন। তিনি কি হবেন? তিনি হবেন রাজমাতা। কিন্তু ভাগ্যের কি দুর্নাম পরিহাস, এই যে একরামউদ্দৌলা তিনি তৎকালীন সময়ে বসন্ত রোগে মৃত্যুবরণ করেন। কোন রোগে? বসন্ত রোগে মৃত্যুবরণ করেন। যেহেতু তৎকালীন সময়ে স্বাস্থ্য ব্যবস্থা অতটা উন্নত ছিল না, অতটা উন্নত ছিল না, অতটা উন্নত ছিল না। এই যে উন্নত না থাকার ফলে, এই যে উন্নত না থাকার ফলে তিনি কি রোগে আক্রান্ত হন? বসন্ত রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান, নিঃশেষ হয়ে যান একরামউদ্দৌলা। তখন তিনি এই যে আমাদের ঈর্ষাপরায়ণ মেহেরুন্নেসা বা যাকে আমরা ঘসেটি বেগম নামে চিনি, ঘসেটি বেগম তখন তিনি হাল ছেড়ে দেননি। তখন তিনি কি করছেন? তার আরেক পুত্র ছিলেন যাকেও তিনি পালক পুত্র হিসেবে নিয়েছিলেন। তার নাম কি? তার নাম ছিল শওকত জং। তার নাম কি ছিল? শওকত জং। এই শওকত জং পরবর্তীতে সিরাজের হাতে মৃত্যুবরণ করে। কার হাতে? সিরাজের হাতে মৃত্যুবরণ করে। সিরাজের। তার মানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে শওকত জং। ওকে, তার মানে 14 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ। 14-এর সঠিক উত্তর হচ্ছে ঘ। ওকে, 14D আমরা জানতে পেরেছি। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এটা রেইনকোট গল্পের। ছোট মামাকে, ছোট মামার নামটা আমাকে জানতে হবে। ছোট মামাকে, ছোট মামা হচ্ছে মিন্টু। মিন্টুকে, মিন্টু হচ্ছে নুরুল হুদার শ্যালক। মিন্টু, মিন্টু, মিন্টুকে, মিন্টু হচ্ছে নুরুল হুদার শ্যালক। নুরুল হুদাকে, নুরুল হুদা হচ্ছে কলেজের কেমিস্ট্রি প্রফেসর। নুরুল হুদা, নুরুল হুদা, নুরুল হুদা কি? কেমিস্ট্রির প্রফেসর, কেমিস্ট্রির প্রফেসর। এখন দেখো পরবর্তী প্রশ্ন কি হচ্ছে? ছোট মামার মতো দেখাচ্ছে, ছোট মামাকে মিন্টু। মিন্টু সম্পর্কে নুরুল হুদা কি হয়? মিন্টু সম্পর্কে নুরুল হুদার শ্যালক। মিন্টু কোথায় গেছে? মিন্টু গেছে মুক্তি বাহিনীতে। মিন্টুকে পাকিস্তানিরা কি নামে ডাকছে? মিন্টুকে পাকিস্তানিরা মিসক্রিয়েন্ট হিসাবে ডাকছে। কি নামে? মিসক্রিয়েন্ট হিসাবে ডাকছে। মিসক্রিয়েন্ট,
মিসক্রিয়েন্ট, এটা হচ্ছে পাকিস্তানিদের ভাষা। তাহলে দেখো আব্বুকে ছোট মামাকে মিন্টুর মধ্যে দেখাচ্ছে, আব্বু তাহলে মুক্তিবাহিনী, অর্থাৎ এখানে কার কথা বলা হচ্ছে? মিন্টুর কথা বলা হচ্ছে, তাই না? এখানে আব্বুর নাম কি? তাহলে আব্বু হচ্ছে নুরুল হুদা, অর্থাৎ নুরুল হুদার সন্তানেরা তখন এই প্রশ্নটা করে। তাহলে এখানে আব্বুর নাম কি? আব্বুর নাম আমরা একটু ভালো করেই একটু আগে দেখছি, আব্বুর নাম হচ্ছে নুরুল হুদা। তাহলে এখানে প্রশ্নের সঠিক উত্তর কি হচ্ছে? প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নুরুল হুদা। ওকে, নেক্সট। তার দেখো একটা প্রশ্নকে কিভাবে রিলেট করতে পড়তে হয় সেই জিনিসটাই আমরা দেখছি। মজিদকে প্রথমবার দেখে জমিলা কি ভেবেছিল? মজিদকে প্রথমবার দেখে জমিলা যেটা ভেবেছিল সেটা হচ্ছে মজিদের বয়স কিন্তু খুব বেশি ছিল। মজিদের বয়স বেশি এবং জমিলার বয়স কি? জমিলার বয়স অত্যন্ত কম, কিশোরী একটা মেয়ে এবং প্রাণচঞ্চল স্বাধীন মেয়ে। যখন রহিমা এবং জমিলার মধ্যে কথা হচ্ছে যে তুমি তাকে মানো না কেন, তোমার কি তাকে মানতে অসুবিধা হয়, তখন জমিলা তারে বসে যে তারে তো আমি প্রথম দেখারে চিনতেই পারি নাই, তানিরে ভাবছিলাম দুলার বাপ। তানিরে ভাবছিলাম কি? তানিরে ভাবছিলাম দুলার বাপ। দুলা মানে কি? দুলা মানে হচ্ছে জামাই। দুলা মানে কি? জামাই। জামাইয়ের বাপ। তাহলে জামাইয়ের বাপরে আমরা কি বলি? শ্বশুর বলি, ঘটক বলি, বর বলি নাকি মৌল বলি? জামাইয়ের বাপরে আমরা শ্বশুর বলি। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ঘ নাম্বার। দানিরে ওয়াসিলাম দুলার বাপ মানে জামাইয়ের বাপ হইলে কি হয়? শ্বশুর হয়। জামাইয়ের বাপ হইলে কি হয়? শ্বশুর হয়। তার মানে 16C। ওকে, সঠিক উত্তর তো অনেকেই দিচ্ছে। AST সরকার দিছে, মানে তিথি দিছে, সেলিনা দিছে, শান্তা দিছে, মনিরা মিম দিছে, রূপা দিছে, লামিয়া বিশ্বাস দিছে, তারপরে কি রাবিয়া আফরিন দিয়েছে সঠিক উত্তর। এরপরে দেখো তারপরের প্রশ্নে আমরা যাই। গঠন রীতির দিক থেকে তাহারই পরে মনে কি ধরনের রচনা? আমি একটু আগেই বললাম তারই পরে মনে কার মধ্যে সেটাকে আমাদেরকে বুঝতে হবে। তাহারই পরে মনে কবিভক্ত এবং কবির মধ্যে। কার মধ্যে? কবিভক্ত এবং কবির মধ্যে। কবিভক্ত কি বলছে? যে বসন্ত তো ধরায় চলে আসছে, আপনি কি বসন্তকে মানবেন না? আপনি কি বসন্তকে ইয়া করবেন না? তখন কবি কি বলছে? যে তার কি হচ্ছে? তার মনে এখনো শীতের রিক্ততা, শীতের যে শূন্যতা সেই অনুভূত হচ্ছে। তার মানে কি? এটা হচ্ছে মূলত লেখসিকাকে কেন্দ্র করে এই যে কবি সুফিয়া কামাল, তার উপরে মনে যে লেখক কে? কবি সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন যখন মৃত্যুবরণ করেন, সেই সৈয়দ নেহাল হোসেনের স্মরণে তিনি যেই কবিতা লিখছেন সেটার নাম কি? সেটা হচ্ছে তোমার তাহারই পরে মনে। এখন তাহারই পরে মনে কেমন কবিতা যদি বলা হয়তো, তাহারই মনে পড়ে কেমন কবিতা, তাহলে তাহারই মনে পড়ে স্মৃতি নির্ভর কবিতা বলা যাইত। কিন্তু এখন তাহারই পরে মনের বৈশিষ্ট্য হচ্ছে যেখানে কবিভক্ত কবিকে প্রশ্ন করছে, আবার কবিভক্ত উত্তর দিচ্ছে, আবার কে উত্তর দিচ্ছে? কবিভক্ত উত্তর দিচ্ছে, তারপর আবার কবি প্রশ্ন করছে, আবার কবিভক্ত উত্তর দিচ্ছে, আবার কবিভক্ত প্রশ্ন করছে, আবার কবি উত্তর দিচ্ছে। তার মানে কি? দুইজনের মধ্যে সংলাপ চলাচলই হচ্ছে। তার মানে এইটাকে আমরা বলতে পারি সংলাপ নির্ভর কবিতা। যদি সংলাপ নির্ভর না হইতো এবং কবি যদি একাই বলতো যে আমি রিক্ত, আমি শূন্য, আমি দেবার কিছু নাই, আছে শুধু তার প্রতিশ্রুতি, দিয়ে গেলাম তাই, ভালোবাসা চেঞ্জ করে দিল, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই, অর্থাৎ এখানে যদি তার স্মৃতিকে কেন্দ্র করে আলোচনা করা হইতো তাহলে ভাইয়া এটা হইতো স্মৃতি নির্ভর কবিতা। কিন্তু এখানে কবি ভক্ত একবার বলছেন, হে কবি ফাগুন যে এসেছে ধরায়, তারপরে আবার কবি তোমার স্টক হয়ে গেছে, কবি এখন কি বলবে দিশেহারা হয়ে গেছে। অর্থাৎ দুইজনের মধ্যে যেহেতু কথোপকথন হচ্ছে, তার মানে দ্যাট মিনস আমরা এটাকে কি বলতে পারি? তারই পরে মনে কোন ধরনের কবিতা? তারই পরে মনে হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। কোন ধরনের কবিতা? সংলাপ নির্ভর কবিতা। ওকে, 18 নাম্বার, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান থেকে হচ্ছে এটা কি? সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কি? বলো, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কি? সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কি? আমরা সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান এটা আমরা কোথা থেকে দেখছি? এটা আমরা
দেখছি মূলত আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা কার? আমি কিংবদন্তির কথা আবু জাফর ওবায়দুল্লাহ। এটা কোন ধরনের, এটা কোন ধরনের তোমার গদ্য, এটা কোন ধরনের ছন্দে রচিত? আবু জাফর ওবায়দুল্লাহর গদ্য ছন্দে রচিত। কোন ধরনের ছন্দে রচিত? গদ্য ছন্দে রচিত। আবু জাফর ওবায়দুল্লাহর গদ্য ছন্দে রচিত। আমি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কি? এটা হচ্ছে মূলত তোমার কি বলো, গদ্য ছন্দে রচিত। তারপরে আমরা আর কি বলতে পারি? আর বলতে পারি যে এখানে যেহেতু কবিতা সম্পর্কেই সব কিছু বলা হচ্ছে, যেহেতু এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস না, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনতে জানে না, যে কবিতা শুনতে জানে না, মানে সব কিছু কবিতাকে নিয়েই বলা হচ্ছে, তাহলে এখানে সশস্ত্র সংগ্রামের অনিবার্য অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের নাটক ভাষা আন্দোলন হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনতে জানে না, যে কবিতা শুনতে জানে না, শুধুমাত্র কবিতাকে কেন্দ্র করেই যেহেতু সব কিছু অনিবার্য হচ্ছে, তার মানে আমি কিংবদন্তির কথা বলছি এখানে, এটা আমরা কাকে বলতে পারি? এটা আমরা বলতে পারি যে কবিতার কথা। উত্তর কি? উত্তর হচ্ছে খ নম্বর। ট্রায়োলজি এর পরিভাষা কি? ট্রায়োলজি এর পরিভাষা কি? ট্রায়োলজি এর পরিভাষা কি? ট্রায়োলজি এর পরিভাষা কি? ওকে, ট্রায়োলজির পরিভাষা কি? ট্রায়োলজির পরিভাষা কি? ট্রায়োলজি, ট্রায়ো মানে কি? ট্রায়োলজি মানে ত্রয়ী। ট্রায়োলজি মানে কি? ত্রয়ী। ওকে, পরের প্রশ্ন দেখি, 20 নম্বর প্রশ্ন। কোনটি ফার্সি স্বর্গ? আম খাসলা বাজে হর খয়ের। আচ্ছা, সাব, সাব কি? সাব হচ্ছে ইংরাজি, আম খাসলা, আম কি? আরবি। তাহলে আমরা সাব দেখলাম, সাব কি? সাব হচ্ছে তোমার ফার্সি। আর হর কি? হর হচ্ছে আমার উর্দু। তার মানে কি, এটা যদি উর্দু বা হিন্দি হয়, উর্দু বা হিন্দি হয়, তাহলে বাকি থাকে কোনটা? বাকি থাকে নিম। নিম কি? নিম হচ্ছে তোমার সঠিক উত্তর, ফার্সি। দেখি কে কে উত্তর দিতে পারছো, কে কে উত্তর দিতে পারছো তাদেরকে একটু দেখি, কে কে উত্তর দিতে পারছো, উত্তর কে কে দিতে পারছো, এটার উত্তর কে কে দিতে পারছো দেখি, এটার উত্তর কে কে দিতে পারছো। শারমিন আক্তার শিমু বলছে বিশেষ সি, সঞ্জিদা বলছে বিশেষ সি, সুমন আকন্দ বলছে বিশেষ সি। ওকে, সুন্দর। মানে আমরা সবগুলো একটু ব্যাখ্যা করে দেখব। যে উপমায় উপমেয় উপমান সাধারণ কর্ম বা তুলনাবাচক শব্দ উপস্থিতি থাকে, যে উপমায় উপমেয় উপমান এবং সাধারণ ধর্ম তুলনাবাচক শব্দ থাকে, তাকে কি বলা হয়? এটা সমাসের একটা বিশেষ রূপ, সমাসের একটা বিশেষ রূপ। দেখি এটা কে পারো, এটা কে পারো, এটা কে পারো, এটা কে পারো? আচ্ছা, আচ্ছা, দেখো, উপমেয় যার সঙ্গে তুলনা করা হয়, যার তুলনা করা হয়, এই দুইজনের কি? দুইজনেরই একটা সাধারণ ধর্ম থাকে, দুইজনের কি একটা সাধারণ ধর্ম থাকে, এবং এই পুরো জিনিসটাকে কি হয় একটার সাথে সাদৃশ্য হিসাবে চিন্তা করি, তাহলে সাদৃশ্য হিসাবে সবগুলোকে চিন্তা করলে তাকে আমরা বলি পূর্ণপমা। তাকে কি বলি? পূর্ণপমা। অনেকেই তোমরা আজকে নামটা নতুন শুনবা, অনেকেই নামটা নতুন শিখবা, লিখছো তো যে অনেকেই, ভাই কি বুঝতে, কিছুই বুঝতেছি না। আচ্ছা, পূর্ণবোমা খালি সঠিক উত্তর দিয়েছে মনে হয় কে? সানজিদা শেওলা বলছে 20-এর গ। এটা আমি 21 নাম্বার করাচ্ছি, 20 নাম্বার করাচ্ছি না। নিম তো অনেক আগে পড়ানো শেষ, অপশনগুলো অচেনা লাগে। হ্যাঁ, 21-এ সি বলছে অনেকে, অনেকে বলছে পারি না। আচ্ছা, ব্যাপার না, এটা হচ্ছে পূর্ণবোমা, মনে রাখবা, সাধারণ অপশন পূর্ণবোমা, সাধারণ পূর্ণবোমা। এই পূর্ণবোমা তোমরা কখনো নাও দেখতে পারো বা নাও চিনতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে দেখো, আহ্বান শব্দটি শুদ্ধ উচ্চারণ কি? আহ্বান। আহারে ভাইয়া, আহ্বান এই জিনিসটা বানা, এটা ছোটবেলা থেকে আমি পড়ে আছি। আহ্বান কি ভান? আহ্বান, মনে রাখবা, আহ্বান কি ভান? আহ্বান, আও, আরে কই গেল, সরি 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 সরি, আও
ভান, তাহলে আও ভান কই আছে, শেষে একটা হসন্ত, মেরে দাও এটা। তাহলে তোমাদেরকে যদি আমি বলি ভাইয়া বলো তো জিহব্বা কি ভা, জিহব্বা, তাহলে জিহব্বার উচ্চারণ কি হবে, জিহব্বার উচ্চারণ হবে জিউভা, কি ভা, জিউভা। তাহলে আহ্বানের উচ্চারণ দেখলাম আহ্বান, জিহব্বার উচ্চারণ দেখলাম জিউভা। তাহলে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে যে কখন আমার ওকার সংবৃত হবে, কখন আমার ওকার বিবৃত হবে, কখন ওকার বসবে, কখন অকার বসবে, কখন আকার বসে, সব কিছু কিন্তু আমাকে ভালো করে মুখস্থ রাখতে হবে। তারপরে দেখো এখানে কোন কোন জিনিসে এস এস হয়, কোন কোন জিনিসে এস টি হয়, কোন কোন, যেমন হৃদয়, 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 হৃদয়ে আমি কিন্তু সরাসরি আর আই এমনি লিখতে পারি কি না, বা আমি ইংরেজি অক্ষর ব্যবহার করতে পারবো কি না, কোনটাতে কি ব্যবহার করতে পারবো সেটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। আমি আর আই দি অয় লিখে আমি হৃদয় লিখতে পারি, উচ্চারণ হয়ে যায় কিন্তু। সো এই জিনিসগুলো আমাকে একটু খেয়াল করতে হবে, যেগুলো একটু ব্যতিক্রম। তাহলে আহ্বান, আহ্বান শব্দটি শুদ্ধ উচ্চারণ করি, তাহলে এটা উচ্চারণ হচ্ছে আহ্বান। তাহলে ব্যতিক্রম আরেকটা পাইলাম জিহব্বা, এটার নাম জিহব্বা না, এটার নাম জিউভা। তাহলে এই ব্যতিক্রমগুলো আমাকে পড়তে হবে, কারণ কি একই সময় অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমার প্রশ্ন চলে আসতে পারে। সো প্রশ্ন যেহেতু চলেই আসতে পারে, তাহলে আর দেরি কেন, আজই আমাকে পড়ে ফেলতে হবে। আচ্ছা, এখনও কিন্তু তোমরা ওইভাবে শেয়ার দিচ্ছ না। তোমরা যদি শেয়ার না দাও তাহলে কিন্তু আমি মন খারাপ করে বসে থাকবো। শেয়ার দিতে হবে, শেয়ার দিতে হবে। আসিয়া আক্তার বলছে 22 পড়ান নাই ভাইয়া, 22 যদি না পড়াই তাহলে কি পড়াচ্ছি। ওকে, কথায় পটু কোন ধরনের সমাস, কথায় পটু যায় তাকে আমরা কি বলি, বাগ্মী। ওকে, এখন দেখো এখানে সবগুলাই বহুব্রীহি আছে, তুমি যদি এটাকে একটু বিশ্লেষণ করো, কথায়, কথায় পটু, কথায় পটু, তার মানে তুমি কি এটাই শেষে কি দেখতে পাচ্ছ, প্রথম পদের বা পূর্বপদের, পূর্বপদ, পূর্বপদ হচ্ছে কি, পূর্বপদ হচ্ছে কথায়, কথায়ের শেষে কি থাকে, কথা যোগ উন্তেস্তীয়, কি থাকে, কথা যোগ উন্তেস্তীয়। আমরা এখান থেকে একটা নতুন অংশ দেখতে পেলাম, উন্তেস্তীয়, উন্তেস্তীয়কে কি বলি, এইটা এক ধরনের বিভক্তি, এটা কি বলি, এটাকে বলি বিভক্তি। তাহলে তুমি দেখো যখন কথায় পটু এটা আমরা ব্যবহার করছি, কথায় পটুই ব্যবহার হচ্ছে, এটাই কি, এটাই হচ্ছে আমার মূল সমাস, এটাই কি মূল সমাস। তাহলে মূল সমাসে, মূল সমাসে যখন আমার বিভক্তি সহ ব্যবহার করা হয় বা বিভক্তি লোপ পায় না, তখন সেটাকে আমি কি বলি, অলুক সমাস বলি। কেন অলুক বলি, অলুকের পূর্ণরূপ হচ্ছে অ, অলোক, কি বলি, অলোক। অ মানে কি, অ মানে হচ্ছে না, বাংলা ভাষায় অ মানে কি বোঝায়, বাংলা ভাষায় অ মানে না বোঝায়। লুক মানে কি বোঝায়, লুক মানে লোপ পাওয়া বোঝায়, লুক মানে কি বোঝায়, লোপ পাওয়া, লোপ পাওয়া বা লোপ হওয়া। তাহলে অলুক বলতে কি বোঝায়, না লোপ পাওয়া, মানে কি লোপ হবে না। তার মানে এখানে যে বিভক্তিটা আছে সেই বিভক্তির কি হবে না, বিভক্তির লোপ হবে না, বিভক্তির কি হবে না, বিভক্তির লোপ হবে না। তাহলে বিভক্তির যদি লোপ না হয় তাহলে সেটাকে আমি কি বলছি, বিভক্তির লোপ না হইয়ে মাহিম ভাইয়া বলেছেন সেটা হবে অলুক বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি, ব্যতিয়ার বহুব্রীহি, আর মধ্য পদলোপী বহুব্রীহি হবে না, কারণ এখানে মাঝখানের যে অংশটা সেটা লোপ পাচ্ছে না। যদি মাঝখানের অংশ মধ্য মানে মাঝখানের পদ, মাঝখানের পদ যদি লোপ পাইতো তাহলে সেটাকে বলতাম মধ্যপদলোপী বহুব্রীহি। যেহেতু মধ্যপদলোপী বহুব্রীহি হচ্ছে না, তাহলে কি হবে, অলুক বহুব্রীহি। কি এই যে জিনিসটা, সেই জিনিসটা লোপ পাচ্ছে না, জিনিসটার নাম কি, বিভক্তি। তাহলে যে সমস্ত সমাসে বিভক্তির লোপ পায় না সেই সমস্ত সমাসকে আমি বলতে পারি অলুক সমাস। এখন সেটা হতে পারে অলুক বহুব্রীহি, হতে পারে অলুক তৎপুরুষ, হতে পারে তোমার অলুক দ্বন্দ্ব। যেমন আমি বলতাম যে হাতে ও কলমে, মানে কি হাত ও কলম কোনো অর্থ দেয় না, হাতে ও কলমে অর্থ দেয়, কি অর্থ দেয়, এটা ব্যবহারিক অর্থ বোঝায়, অর্থাৎ প্র্যাকটিক্যাল জিনিসপাতি করাকে কি বলে, হাতে ও কলমে। তাহলে হাতে ও কলমে এটা প্রশিক্ষণ বা ব্যবহারিক অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে তুমি দেখো হাত যোগ এ, কলম যোগ এ, দুইটাতে কি আছে, এ বিভক্তি আছে, কি বিভক্তি আছে, এ বিভক্তি আছে। দুইটাতেই কোন বিভক্তি আছে, দুইটাতেই এ বিভক্তি আছে। দুইটাতেই যেহেতু এ বিভক্তি আছে, দুইটাতেই যেহেতু এ বিভক্তি আছে, দুইটাতেই এ বিভক্তি থাকলে কি বলবো, তাহলে সেটাকে বলবো অলুক বহুব্রীহি। কি বলবো, অলুক বহুব্রীহি। তাহলে শুদ্ধ কি হবে, শুদ্ধ হচ্ছে আমার অলুক বহুব্রীহি। যারা বলছো 22 সলভ করার নাই, এখন বলো 22 কি সলভ হয়েছে কিনা, 22 কি সলভ হয়েছে কিনা, বা 22 নিয়ে কোনো সমস্যা আছে কিনা, 22 নিয়ে কোনো সমস্যা আছে কিনা, বলো 22 নিয়ে কোনো সমস্যা আছে কিনা। যারা যারা বলছিলা 22 সলভ হয় নাই, এখন বলো 22 নিয়ে কোনো সমস্যা আছে। ভাইয়া পিডিএফ কীভাবে পাবো, পিডিএফ শেয়ার দিলে ইনশাল্লাহ, পিডিএফ শেয়ার দিলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, তার মানে আমার এটা শেয়ার হয়েছে এখানে, শেয়ার কিন্তু এখনো হচ্ছে না। শেয়ার যদি না হয় তাহলে তো আমি মাহিম ভাই মনে করছি।
মন খারাপ করছে। শেয়ার দিয়ে দাও সবাই, একটা মাত্র শেয়ার দিবা, আর কি লাগে। দেখো জাদুঘরে কেন যাব এই প্রশ্নটা কিন্তু তোমাদের নাই। তাহলে বাংলাদেশের জাতীয় জাদুঘর কত সালে শুরু করে, এইটা কিন্তু তোমার সাধারণ জ্ঞান হিসেবেও আসতে পারে। বাংলাদেশে জাতীয় জাদুঘর কত সালে প্রতিষ্ঠা হয়, এটা কি আসতে পারে। ভাইয়া এটা তো আমাদের প্রশ্নে নাই, সেটা তো আমি জানি যে এটা তো তোমাদের নাই, এই জন্যই বললাম এটা তো তোমাদের নাই, কিন্তু এটা হচ্ছে তোমার আসতে পারে। তাহলে জাদুঘরে কেন যাব এটা কে রচনা করছেন, জাদুঘরে কেন যাব এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এমিরেটাস অধ্যাপক ছিলেন আনিসুজ্জামান, যিনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আনিসুজ্জামান, সেই আনিসুজ্জামানের কি জাদুঘরে কেন যাব এটা তার রচনা। যদিও বানানটা এখানে ভুল হয়েছে, ঠিক করে লিখে দিই, আনিসুজ্জামান। সো আনিসুজ্জামানের এই জাদুঘরে কেন যাব, এইখান থেকে জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কোন জাদুঘর, জাতীয় জাদুঘর। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় বলো তো ভাই একটু সাধারণ জ্ঞান পড়ি, জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত, তাহলে কিন্তু আমার উত্তর হবে শাহবাগ ঢাকা। কোথায়, শাহবাগ ঢাকা। শাহবাগ ঢাকা কিন্তু তুমি জাতীয় জাদুঘর দেখতে পাবা। এখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে জাতীয় জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত করা হয়েছে, তাহলে এখানকার সঠিক উত্তর হবে জাতীয় জাদুঘর 1913 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে কোন ধ্বনির ব্যবহারের প্রয়োজন নেই, বিদেশি শব্দের ব্যবহারের ক্ষেত্রে কোন ধ্বনির প্রয়োজন নেই বলো। এটা একদম সবচেয়ে সোজা। বিদেশি শব্দ যেমন আমরা কখনোই এমনি লিখি স্টেশনের রেলগাড়িটা, এটা কিন্তু হয় না। আমরা আবার কখনো লিখি না মাস্টার, আমরা কি লিখি, আমরা লিখি মাস্টার, কি লিখি মাস্টার দন্তা স, তার মানে এখানে কি লিখি স্টেশন। বিদেশি শব্দে আমার কি পরিহার করতে হয়, বিদেশি শব্দ আমার সবসময় মূর্ধন্য স ব্যবহার করতে হয়, তাহলে এটা হচ্ছে মূর্ধন্য স ছিল, তাহলে এটাই হবে সঠিক উত্তর। এখানে জ বলতে কিছু নাই, মূর্ধন্য স। ওকে, মাঘের শেষ দিনকে এক কথায় কি বলে, এটা এক কথায় প্রকাশ। অর্থাৎ তোমরা যারা এক কথায় প্রকাশ পড়ছো তাদের কিন্তু এগুলা পারা উচিত। মাঘের শেষ দিন, একাদশ দিনকে বলা হয় একাদশ দিনের রাত, একাদশ রাত, সেটাকে বলে একাদশী। সংক্রান্তি আলাদা জিনিস, মাঘের শেষ দিনকে বলা হয় মাসান্ত। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে খ নাম্বার। ওকে, মনুষ যোগ স এর মূল ভাব কি, মনু যোগ স এর মূল ভাব কি, এটা কি দেখো, মনু যোগ স এর মূল ভাব কি, এর মূল ভাব হচ্ছে মানব। তাহলে তোমাকে যদি বলা হয় যদু যোগ ন, তাহলে কি হবে, যাদব। অর্থাৎ এইটা দ্বারাই কি বোঝায়, অব বোঝাবে। তার সামনে যেটা আসবে সেটা করে দিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর তুই একটা উদাহরণ দেন ভাইয়া, যেমন তোমাকে যদি আমি বলি বুদ্ধ যোগ ন, তাহলে সেটা কি হবে, সেটা হবে বৌদ্ধ। তারপরে তোমাকে যদি বলো এইরকম যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে, বৌদ্ধ হইল। তারপরে তোমাকে যদি এমন বলা হয় যে শিশু যোগ ন, তাহলে এটার দ্বারা কি হবে বলো তো, আমি বলছি অব হবে, তাহলে কি শৈশব। তাহলে এখানে কি অর্থ দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে মনোযোগ ন, তার এটার অর্থ কি হবে, এটা হবে মানব, কি হবে মানব। ওকে, নেক্সট, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটা, বাকযন্ত্র কোনটা বলো, বাকযন্ত্র কোনটা, যেটার সাহায্যে আমরা সবসময় উচ্চারণ করি। তার মানে কি, ধরো উচ্চারণের সময় জিহ্বাকে আমি যদি তাহলে আমি কথা বলতেছি কিন্তু আমি জিহ্বাটাকে যদি উপরের দিকে ধরে রাখি, নিচের দিকে ধরে রাখি, তাহলে কিন্তু দেখো কোনো উচ্চারণ হচ্ছে না। তাহলে বাকযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটা, সক্রিয় ও সচল প্রত্যঙ্গ হচ্ছে জিহ্বা বা জিহ্বা। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, জিহ্বা বা জিহ্বা। দেখি কে সঠিক উত্তর দিয়েছো, সঠিক উত্তর কে কয়জন দিচ্ছ দেখি। এখান থেকে অনামিকা বলছে 29-এর ক, 29-এর সঠিক উত্তর কিন্তু বি। আফরিন বলছে 29-এর বি, আর মিনা বলছে 28-এর খ, আমরা 29-এর বি হিসাবে ধরবো। ওকে, 29-এর বি। নেক্সট চলে যাব আমরা বন্দি পাঠশালা পেজে, দেখি বন্দি পাঠশালা পেজ কে মেনশন করতেছে, 29-এর বি জিহ্বা। ওকে,
30 নম্বর প্রশ্ন, চৌঠা কোন বাচক শব্দ? চৌঠা কোন বাচক শব্দ? অঙ্গবাচক বলে কোনো শব্দ হয় না। আমরা পুরাতন বই অনুসারে জানি শব্দ কয় প্রকার? শব্দ হচ্ছে 4 প্রকার। শব্দ কয় প্রকার? শব্দ হচ্ছে 4 প্রকার। কি কি? ক্রমবাচক, ক্রমবাচক, অঙ্কবাচক, পরিমাণবাচক, আর কি সংখ্যাবাচক, মানে কি সরি তারিখবাচক। তারিখবাচক কোনটা? তারিখবাচক এই যে এরকম পহেলা, 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 তারপরে কি দোসরা, দোসরা, তারপরে কি তেসরা, তেসরা, তারপরে কি, তারপরে হচ্ছে চৌঠা, চৌঠা। তাহলে পহেলা কোনটা? মানে একেলা। দোসরা কোনটা? দ্বিতীয়, যেটা মানে প্রথম দিনকে পহেলা, দ্বিতীয় দিনকে দোসরা। অর্থাৎ আবার অন্যান্য কোনো একটা ভবিষ্যতে তোমরা কেউ কেউ পড়তে পারো সেই বিশ্ববিদ্যালয়ে, ওই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী কি বলছিল, 1 ফেব্রুয়ারি আন্দোলন গড়ে তুলবো, তীব্র আন্দোলন। সো 1 ফেব্রুয়ারি কেউ বলতে চাও না, এটা হচ্ছে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। এই চারটাই মনে রাখবা। এই চারটাই হচ্ছে তোমার হিন্দি, হিন্দি ভাষার শব্দ। এই চারটা কোন ভাষার শব্দ? এই প্রথম চারটাই হিন্দি ভাষার শব্দ। একটা নতুন ইনসাইট জেনে ফেললাম। চারটাই কোন ভাষার শব্দ? হিন্দি ভাষার শব্দ। তাহলে এই যে চৌঠা কোন বাচক? এটা হচ্ছে তারিখবাচক শব্দ। কোন বাচক শব্দ? তারিখবাচক শব্দ। আমার 30 নম্বর প্রশ্নে এসে গেছি। 30 নম্বর প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন ডান। 30 নম্বর প্রশ্ন কি ডান? ওকে। কিরা ভাইয়ারা শেয়ার করছো না কেন? শেয়ার করছো না কেন? শেয়ার কেন হচ্ছে না বলো? শেয়ার না হইলে কিন্তু সমস্যা। শেয়ার না হইলে, মেনশন না হইলে আগামীতে আর ক্লাস চালাবো না ইনশাল্লাহ। আর বাকি ক্লাসগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে। তোমরা শেয়ার দিব না, তোমরা আমাদের পাশে থাকবে না, তাহলে কেন ক্লাস দিব বলো? ওয়াই? ওকে, শব্দের শেষে কোনটি যুক্ত হওয়ার পরে আর কিছু যুক্ত হয় না? শব্দের পরে কোনটি যুক্ত হওয়ার পরে আর কিছু যুক্ত হয় না? বলো দেখি কে কে পারছো। শব্দের পরে কোনটি যুক্ত হওয়ার পরে আর কিছু যুক্ত হয় না? আচ্ছা, দেখি কে পারছো। একত্রিশের ডি বলছে হচ্ছে লিয়া, শিমু বলছে 31-এর ডি। আর কেউ? এনিওয়ান? হৈমন্তী রায় বলছে বিভক্তি। আচ্ছা, আমি এটা ব্যাখ্যা দিচ্ছি। ধরো আমি বললাম না কথায় কথায়, আরে আমি বলছি হচ্ছে কথায় কথায়, কথায় কথায়। এখন এই যে কথায় কথায় বললাম, এরপরে এই যে 29 থাকলো, 29 পরে আর কিছু যুক্ত করতে পারবো? যুক্ত করতে পারবো না। আবার বললাম কোনো কিছু যুক্ত করতে পারবো না। আবার তোমাকে বললাম মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো। তাহলে এই যে দিয়ের পরে আমি কোনো কিছু যুক্ত করতে পারছি না। তাহলে কথায় কথায় শেষ অংশ কি থাকছে? মূল শব্দ কি ছিল? মূল শব্দ কথা ছিল, সাথে কি যুক্ত হয়েছে? 29 যুক্ত হয়েছে। 29 কি? আমার একটা বিভক্তি। তার মানে বিভক্তির পরে কোনো কিছু আর যোগ করা যায় না। তার মানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঘ নম্বর। সঠিক উত্তর হবে ঘ নম্বর। যারা যারা ঘ নম্বর বলছো, যেমন আফরোজ আক্তার মিশু বলছো, সুমন আকন্দ বলছো, হৈমন্তী রায় বলছো, তাহলে তোমাদের উত্তরটা কিন্তু সঠিক হয়ে গেছে। ভূষণ্ডির কাক বাগধারাটার অর্থ কি? ভূষণ্ডির কাক, কাক কি দেখো, কাক হচ্ছে ভূষণ্ডির কাক বলতে দীর্ঘদিন ধরে, দীর্ঘকালের যে অভিজ্ঞ ব্যক্তি, তাকে আমরা কি বলছি? ভূষণ্ডির কাক বলছি। আর যদি বলা হয় দুধের মাছি বলতে কি বোঝায়? দুধের মাছি বলতে কি বোঝায়? দুধের মাছি বলতে বোঝায় তোমার সুসময়ের বন্ধু। দুধের মাছি বলতে কি বোঝায়? সুসময়ের বন্ধু। আবার যদি বলা হয় বক ধার্মিক, বক ধার্মিক মানে হচ্ছে ভণ্ড। বক ধার্মিক মানে কি? ভণ্ড। কপট, এই কপটও তোমার হচ্ছে ধরো বক ধার্মিক বলতে কপট বা ভণ্ড বলা হয়, সেটাই বলো। তাহলে পাখি দিয়ে যে কয়টা আছে বা প্রাণী দিয়ে যে কয়টা আছে, মাছি, দুধের মাছি, সুষমার বন্ধু, বক ধার্মিক, কপট বা ভণ্ড, এগুলো কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে ইনশাল্লাহ। ধ্বনি পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ড কি? অক্ষর, মাত্রা, পর্ব, জ্যোতি। কোনটার মাধ্যমে তুমি ধ্বনি নির্ণয় করতে পারবা বলো? কোনটার মাধ্যমে তুমি ধ্বনি নির্ণয় করতে পারবা? অক্ষরের মাধ্যমে, নাকি মাত্রার মাধ্যমে, নাকি পর্বের মাধ্যমে? কিসের মাধ্যমে তুমি ধ্বনি নির্ণয় করতে পারবা? ধ্বনি কিসের মাধ্যমে তুমি নির্ণয় করতে পারবা? তোমাকে যদি বলি ধ্বনি, ধ্বনি কি? ধ্বনি হচ্ছে শব্দের ক্ষুদ্রতম একক, শব্দের ক্ষুদ্রতম একক। তুমি তুমি কোনো মাত্রা ছাড়া কোনো ধ্বনি নির্ণয় করতে পারবে না।
ধ্বনি মাত্রা ছাড়া নির্ণয় করতে পারবা না, সেটা অর্ধমাত্রা নাকি পূর্ণমাত্রা নাকি কোন ধরনের মাত্রায় ব্যবহৃত হচ্ছে। তার মানে এটার সঠিক উত্তর হবে খ নাম্বার। অর্থাৎ অক্ষর তুমি নির্ণয় করতে পারবা, অক্ষর তো এমনিতেই নির্ণয় করা যায়, অক্ষর তো এমনিতেই নির্ণয় করা যায়। যেমন তোমাকে যদি বলা হয় প্রেম, প্রেম, আমি কালকে একটা টেকনিক শিখাইছিলাম, এটাকে বাংলিশ করে দিবা প্রেম, তাহলে এটাতে অক্ষর কয়টা, একটা, তার মানে এটাতে কয় অক্ষর বিশিষ্ট শব্দ, এক অক্ষর বিশিষ্ট শব্দ। কিন্তু তুমি মাত্রা এইভাবে বিশ্লেষণ করতে পারবে না, মাত্রা বিশ্লেষণ করার জন্য তোমাকে কিছু বিষয় মুখস্থ রাখতে হবে আলাদা করে। কাজেই মাত্রা যখন ক্লাস করাবো তখন সেই জিনিসগুলো ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব, আইডেন্টিফাই করে ইনশাল্লাহ। ক্ষুদ্র অর্থে উপসর্গ ব্যবহৃত হচ্ছে কোনটা? ক্ষুদ্র অর্থে দেখো, উপদল মানে কি? উপদল মানে হচ্ছে দল, দলে অনেকজন থাকে, দলে মানে কি, দলে অনেকজন থাকে, দলে অনেকজন থাকে, দলে অনেকজন থাকে, দলে অনেকজন থাকে, কিন্তু সেই দলের একটা ছোট দল, এই দলটাকে কি বলা হয়? এই দলটাকে বলা হয় উপদল। এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উপদল। আচ্ছা, তারপর উপকূল কণ্ঠ কোনটা? এই ধরো কোন একটা নদী, নদীর এই অংশ, এটাকে বলা হয় উপকণ্ঠ। ঠিক আছে, এখন ধরো একটা বড় শহর, এই একটা শহর, এই ধরো দিনাজপুর, দিনাজপুর ঢুকতেই এই যে জায়গা, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় উপশহর কিংবা নিউটন। মানে একটা শহরে যখন যাবো তখন সেটা থেকে ঢুকতে উপশহর বলা হয়। তারপরে দেখো উপকূল মানে কি? কোন একটা কুল, সেই ধরো নদীর কুল, নদীর কুলের যে মূল অংশ সেটাকে আমরা বলছি উপকূল। এখন তুমিই বলো, তোমাকে আমি সবগুলো আইডেন্টিফাই করে দিলাম, এখন তুমি বলো যে নিচের কোনটা আসলে কি অর্থে, ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো, উপদল, এখানে বড় একটা দল ছিল, তার ছোট একটা হয়ে গেছে, সেটাকে কি বলছি? সেটাকে আমি বলছি উপদল। কিন্তু এই যে শহর, শহরের কাছাকাছি বা শহরের মতো যে জায়গা, শহরের মতো যে জায়গা বা উপশহর বলতে কি বোঝায়? শহরের সদৃশ, শহরের মতো, শহরের সদৃশ, সেটাকে আমি বলছি উপসদৃশ। তাহলে উপকণ্ঠ বলতে কি বোঝায়? কণ্ঠের সমীপে। কি বোঝায়? কণ্ঠের সমীপে। আবার উপকূল বলতে কি বোঝায়? কুলের সমীপে, কুলের সমীপে। তাহলে তোমার হচ্ছে উপশহর বলতে কি বোঝায়? উপশহর বলতে সমীপে। উপশহর বলতে কি বোঝায়? উপশহর বলতে শহরের সদৃশ, এটাকে কি বলছি? উপসদৃশ। আর উপদল বলতে কি বোঝায়? বড় একটা দল, সেখান থেকে যদি ছোট দল হয় সেটাকে বলা হয় উপদল। মানে কি? উপদল বলতে হচ্ছে ক্ষুদ্র দল। কি দল? ক্ষুদ্র দল। তাহলে এইটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে বি নাম্বার। সঠিক উত্তর হবে এই যে উপদল। ওকে, নেক্সট। একটি বাক্যে যোগ্যতা বলতে কি বোঝায়? একটা সার্থক বাক্যের গুণাগুণ কয়টা? একটা সার্থক বাক্যের গুণাগুণ হচ্ছে তিনটা। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। কি কি ভাইয়া? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা কোনটা? আকাঙ্ক্ষা হচ্ছে আমার একটা পথ শোনার পর অন্য পথ শোনার যে ইচ্ছা। আকাঙ্ক্ষা কোনটা? একটা পথ শোনার পর অন্য পথ শোনার যে ইচ্ছা, সেটাকে কি বলি? আকাঙ্ক্ষা। আসক্তি হচ্ছে পথ মধ্যে যে সুশৃঙ্খল বিন্যাস, অর্থাৎ আমি ঘাস খাই না ঘাস আমি খাই, এটা কি? এটা হচ্ছে ঘাস আমি খাই, এটা হচ্ছে তোমার আসক্তির অভাবে হয়েছে, আমি ঘাস খাই, এটা হবে আসক্তি। এখন আমি কি ঘাস খাওয়া সম্ভব? আমার তো সেলুলোজ এনজাইম নাই, সেলুলোজ এনজাইম থাকলে আমি ঘাস খাইতে পারতাম। তার মানে এখানে কি? আমার যোগ্যতার অভাব। তাহলে দেখো, একটি বাক্যের যোগ্যতা বলতে বোঝায় যে বাক্যের পছমের মধ্যে সুশৃঙ্খল বিন্যাস, এটা তো আসক্তি বলে। কি বলে? আসক্তি, আসক্তি বলে। কেউ আবার আসক্তি পড়িও না, আসক্তি আলাদা জিনিস। আর আমি ভাত, তার মানে একটা পথ শোনার পর আরেকটা পথ শোনার যে ইচ্ছা, সেটাকে কি বলে? এটাকে বলছি আকাঙ্ক্ষা। এটাকে কি বলছি? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। আর দেখো যে আমি ঘাস খাই, মানে কি? আমার যে কথা বললাম সেইটার সাথে আমার যে ভাব, মানে যেটা বোঝায় সেটার কোনো মিল নাই, কারণ মানুষের পক্ষে ঘাস খাওয়া সম্ভব না। তার মানে কোনটা হবে? ক নাম্বার আনসার হবে। বাক্যের অন্তর্গত পদসমূহের ভাবগত অর্থগত অসঙ্গতি। ভাবগত অর্থগত অসঙ্গতি। দেখি কে কে এটা সঠিক উত্তর দিয়েছো। ভাবগত অর্থগত অসঙ্গতি উত্তর দিয়েছো কে কে? কোন কোন কচি কচি বাচ্চারা উত্তর দিয়েছে? আমরা দেখছি সুমন এখন তো সে এখনো বলে নাই। 35 বি। শারমিন আক্তার শিমু বলছে। ইশরাত লিয়া বলছে কত? 35-এর ক। শিমুর উত্তরটা ভুল হয়ে গেছে। আরিফুল ইসলাম, আসিয়া, ইশরাত লিয়া, তোমাদের উত্তরগুলা সঠিক হয়ে গেছে। কি হবে? 35-এর ক হবে। 35-এর কি হচ্ছে? 35-এর ক হচ্ছে। 35-এর কত হচ্ছে? এ। এ বা ক যেটাই বলো সেটা কিন্তু শুদ্ধ। এ বা ক তোমরা যে যেটাই বলবো সেটা কিন্তু শুদ্ধ হয়ে যাচ্ছে। ওকে, নাইমুল ইসলাম তন্ময় বলছে প্রেম কিভাবে এক অক্ষর হয়? আচ্ছা,
আমি অক্ষর নির্ণয় করা কালকে শিখাইছিলাম। কেমনে শিখাইছিলাম? ধরো এই যে এখানে দেখি অক্ষর নির্ণয়, অক্ষর নির্ণয়। কোনো কিছু আমরা কি হিসেবে লিখবো? বাংলিশে লিখবো। যে অক্ষরটা দেওয়া থাকবে, ধরো প্রেম, বাবা, চাচা, তারপরে বিশ্ববিদ্যালয়, চারটা শব্দ লিখলাম। এখন বলছে নিচের কোনটি কয় অক্ষর বিশিষ্ট শব্দ? নিচের কোনটি, যদি বলে নিচের কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ, তার মানে যেটা এক অক্ষর সেটাকে তুমি দেখবা। যদি বলে নিচের কোনটি দুই অক্ষর, দুইটি অক্ষর বিশিষ্ট শব্দ, তাহলে যেটাতে দুইটা অক্ষর আছে সেটা। যদি বলে নিচের কোনটা চারটি অক্ষর বিশিষ্ট শব্দ, তাহলে সেটা নির্ণয় করতে হবে। যদি বলে নিচের কোনটি একটি অক্ষর বিশিষ্ট শব্দ, সেটা কেমনে নির্ণয় করব? এটা নির্ণয় করার জন্য আমরা বাংলিশ পদ্ধতি ইউজ করব। কোন পদ্ধতি? বাংলিশ। কোন পদ্ধতি? বাংলিশ। বাংলিশ কোনটা? আমরা মুখ দিয়ে বলবো বাংলা, কিন্তু লিখবো ইংলিশ। যেমন আমরা মেসেঞ্জারে টাইপ করি। কোনটা? মেসেঞ্জার টাইপ করব। ওকে, মেসেঞ্জার টাইপ করব। আমি কমেন্ট দেখতেছিলাম, কিন্তু আমি বন্দি পাঠশালা পেজে কমেন্ট দেখছিলাম, এসিবির পেজে মাত্র চেক করলাম। দেখো এখন প্রেমকে বাংলিশ করো, কি হয়? PREM, প্রেম। বাবাকে বাংলিশ করো, BABA, বাবা। চাচাকে ইংলিশ করো, CHA, ছা, CHA, চা, চা, চা। বিশ্ববিদ্যালয়কে বাংলিশ করো, বিদ্যালয়। তাহলে বাংলিশ করে ফেললাম। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে ভাইয়া? এখন বলা হচ্ছে যে এখান থেকে আমি কি বলছি, যে আমার ভাওয়েল কয়টা? ভাওয়েল হচ্ছে 5টা। কি কি? AEIOU। ভাওয়েল কয়টা? 5টা। AEIOU। আমার শর্ত হচ্ছে যে বাংলিশ করার পর জয়টা ভাওয়েল থাকবে, তয়টা অক্ষর। তুমি এখন এখানে চিহ্নিত করো, তুমি নিজেই চিহ্নিত করতে পারবা। প্রেমে কয়টা ভাওয়েল? এই যে দেখো PREM, এখানে ভাওয়েল হচ্ছে ই। বাবাতে কয়টা ভাওয়েল? আ, দুইটা ভাওয়েল। তাহলে এখানে ভাওয়েল কয়টা? দুইটা। এখানে ভাওয়েল কয়টা? এ। বিশ্ববিদ্যালয়ে কয়টা ভাওয়েল? আ, ও। তাই দাও। তাহলে দেখো এখন আমরা লিখি, আমরা এখন মূল উত্তরে আসি। তাহলে এখানে ভাওয়েল কয়টা? ভাওয়েল হচ্ছে একটি। তাহলে এখানে ভাওয়েল কয়টা? এখানে ভাওয়েল হচ্ছে দুইটা। এখানে ভাওয়েল কয়টা? ভাওয়েল হচ্ছে দুইটা। এখানে ভাওয়েল কয়টা? এখানে ভাওয়েল হচ্ছে চারটা। এখানে ভাওয়েল কয়টা? ভাওয়েল হচ্ছে চারটা। তার মানে তুমি আমাকে বলো, তুমি এখন বলো আমাকে যে এখানে কয় অক্ষর বিশিষ্ট হবে? প্রেম হচ্ছে এক অক্ষর বিশিষ্ট, বাবা হচ্ছে 2 অক্ষর বিশিষ্ট, চাচা 2 অক্ষর বিশিষ্ট, বিশ্ববিদ্যালয় কয় অক্ষর বিশিষ্ট? 4টি অক্ষর বিশিষ্ট। এর থেকে সহজে আর অক্ষর নির্ণয় করা যায় না। বুঝতে পারছো? তোমাকে আলাদা করে বুঝাই দিলাম, তোমার কমেন্ট যেহেতু দেখি নাই এই জন্য আলাদা করে বুঝাই দিলাম। এবার বুঝছো? এখন তোমরা নিজেরাই কল্পনা করো যে কোনটা কোন অক্ষর বিশিষ্ট শব্দ, নিজেরাই পারবা। আমাকে আর বুঝতে হবে না, বা আমাকে আর দেখতে হবে না। বুঝতে পারছো কথা? নিয়ামুল ইসলাম তন্ময় বলছে, ভাইয়া বুঝতে পারছি। তাহলে তুমি যদি বুঝতে পারো তাহলে তো শেষ, কোনো সমস্যা নেই। আমরা 35 নাম্বার পর্যন্ত মনে হয় আসছিলাম। ইয়েস, 35 নাম্বার পর্যন্ত আমরা শেষ করেছি। 36 নাম্বারে যাব, যে হ্যান্ড আউট এর বাংলা প্রতিশব্দ কি? হ্যান্ড আউট এর বাংলা প্রতিশব্দ কি? আমরা দেখো আমরা কিভাবে অক্ষর নির্ণয় করতে পারবো খুব সহজে, সেটা কিন্তু বলছি যে জয়টা ভাওয়াল তয়টা অক্ষর। তুমি এখন AEIOU করবা, তাহলে দেখো প্রেমকে বাংলিশ করলে কয়টা ভাওয়াল থাকে? একটা। তাহলে তুমি একটা। সো এখন তুমি ধরো যে কোনো পৃথিবীর যে কোনো শব্দ নাও, যে ধরো তুমি যদি বলো শব্দ, হ্যাঁ শব্দ, এখানে কয়টা অক্ষর আছে? তাহলে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি এখন বাংলিশ করে দাও, SHOBDO। তাহলে দেখো ভাওয়েল কয়টা? ভাওয়েল হচ্ছে এই যে এখানে একটা ভাওয়েল, এখানে একটা ভাওয়েল, ও। তাহলে এখানে কয়টা? দুইটা। তোমার মন যা চায় তুমি এখন অমনি ট্রাই করো, দেখবো যে 1 অক্ষর বিশিষ্ট, 2 অক্ষর বিশিষ্ট, 3 অক্ষর বিশিষ্ট শব্দগুলো হয়ে গেছে। তাহলে আমরা কি বলছিলাম এখানে? আমরা এখানে আকাঙ্ক্ষা আশাতি যোগ্যতা পড়ছি, এখানে আমরা হচ্ছে তোমার AEIOU পড়ছি, আর এখানে হ্যান্ড আউটের পরিভাষা এখন পড়বো। চলো তাহলে এটার উত্তর দেখি, কে উত্তর ভুল করতেছ। আমি তো শুদ্ধ করার উত্তর থাকি না, আমরা ভুল করার উত্তর থাকি। দেখি কে ভুল করছো। আচ্ছা, হ্যান্ড আউট, হ্যান্ড দিয়ে এখানে মূলত দুইটার
এই 4টা অপশনের মধ্যে তোমার 2টার অর্থ বোঝাবে। তোমাকে বলেও দিলাম যে 4টার মধ্যে 2টার অর্থ বোঝাবে। যদি হ্যান্ড বিল বলা হয়, তোমাকে যদি বলা হয় হ্যান্ড বিল মানে কি, হ্যান্ড বিল হইলে উত্তর হবে প্রচারপত্র। আর তোমাকে যদি বলা হয় হ্যান্ড আউট মানে কি, হ্যান্ড আউট বললে হবে জ্ঞাপনপত্র। তার মানে 35-এ কি বলছে, হ্যান্ড আউট না হ্যান্ড বিল, এখানে বলছে হ্যান্ড আউট বললে উত্তর হবে জ্ঞাপনপত্র। আর যদি হ্যান্ড বিল বলে তাহলে উত্তর হবে প্রচারপত্র। কি হবে, প্রচারপত্র। ওকে, কোন শব্দটি শুদ্ধ? প্রজ্বলিত ইতিমধ্যে, আমরা ইতিমধ্যে বলতে কোনো কিছু দেখিনি, আমরা দেখছি ইতোমধ্যে। কি দেখছি, ইতোমধ্যে বা ইতোপূর্বে, আমরা এগুলো দেখছি। তার মানে ইতোমধ্যে, ইতিমধ্যে কোনটা দেখছি আমরা, ইতোমধ্যে দেখছি। তার মানে ইতোমধ্যে এই বানানটা কি, এই বানানটা হচ্ছে ভুল, ইতোমধ্যে বানানটা ভুল। আমরা কি দেখছি, আমরা দেখছি ইতোমধ্যে, ইতিমধ্যে বলে আসলে কিছু নাই। তারপরে দেখো আমরা প্রবাহমান বলতে কিছু দেখি নাই। কি দেখছি আমরা, প্রবাহমান দেখছি, প্রবাহমান দেখছি। এবং আমরা যখন শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ পড়ছিলাম, আমরা কি বলছিলাম যে জ ফলা তা কখনো একসাথে হয় না, হয় বৈশিষ্ট্য হবে, বৈশিষ্ট্য হবে, মানে জ ফলা হবে আগে, না হলে বৈশিষ্ট্যতা হবে, কিন্তু জ ফলা হবে না এখানে, বৈশিষ্ট্যতা, এখানে জ ফলা হওয়ার সম্ভাবনা নয়। এই দুইটা হইতে পারে, কারণ তা আর জ ফলা কখনো একসাথে হয় না। তার মানে এখানে সঠিক কোনটা, এখানে প্রজ্বলিত সঠিক। কোনটা সঠিক, প্রজ্বলিত সঠিক। ওকে, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করেন তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটা কি করেছিল, অর্থাৎ এখানে দেখো দুইজনের কথা বলা আছে, কন্যা দিতে পারি না, কি দিতে পারি না, কন্যা দিতে পারি না। তার মানে আমরা কি জানি, এরা হচ্ছে শ্রদ্ধা ভাজন হবে। কি হবে, শ্রদ্ধা ভাজন হবে। কি হবে, শ্রদ্ধা ভাজন হবে। তাহলে শ্রদ্ধা ভাজন কয়জন ছিলেন, দুইজন। একজন ছিল মামা, আর একজন ছিল কে, আর একজন ছিল শম্ভুনাথ সেন। কে ছিল, শম্ভুনাথ সেন। মামা কি, মামা কোন পক্ষের, মামা ছিল বর পক্ষের। শম্ভুনাথ সেন কোন পক্ষে ছিল, শম্ভুনাথ সেন ছিলেন কন্যা পক্ষের। তাহলে এখানে উত্তর কোনটা হবে, এখানে উত্তর হবে কন্যা দিতে পারি না। দেখো কি দিতে পারি না, কন্যা দিতে পারি না। তার মানে কন্যার সাথে সাদৃশ্যপূর্ণ কোনটা হচ্ছে, কন্যার সাথে সাদৃশ্যপূর্ণ হচ্ছে শম্ভুনাথ সেন। উত্তর হবে শম্ভুনাথ সেন। দেখি কি অবস্থা, কয়জন এটার উত্তর দিতে পারছো, এটার উত্তর কয়জন দিতে পারছো দেখি। ওকে, নিয়ামুল ইসলাম তন্ময় বলছে ক্লাস কি রেগুলার হবে, হ্যাঁ জেএসসি ক্লাস রেগুলার হবে। তারপরে দেখো জটিল বা মিশ্র বাক্যের উদাহরণ, জটিল বা মিশ্র বাক্যের উদাহরণ আমরা কি বলছি, আমরা বলছি মাঝখানে কমা থাকলে জটিল বা মিশ্র বাক্য, অন্য কিছু দেখার দরকার নেই। তাহলে এখানে মাঝখানে একটা কমা আছে, তার মানে এটা জটিল বা মিশ্র বাক্য হওয়ার একটা শর্ত, এবং একই সাথে অন্য বাক্য হওয়ার শর্ত। তার মানে ওগুলা বাদ, আমরা এটা দেখেই কমা দেখেই আমরা দিতে পারি। সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে। ঘসেরি বেগম এই কথাটা বলছিল যে শওকত জং যদি নবাব হয় তাহলে সকলের উদ্দেশ্যই কি হবে, সকলের উদ্দেশ্যই হাসিল হবে। কি হবে, সকলের উদ্দেশ্যই হাসিল হবে। পরের প্রশ্ন অনুযায়ী, সে যেন খাঁচায় ধরা পড়েছে, এখানে কার ধরা করার কথা বলা হয়েছে বলো। সে যেন খাঁচায় ধরা পড়েছে, এখানে কার ধরা পড়ার কথা আসলে বলা হয়েছিল। আমরা এখানে কয়েকজনকে দেখতে পাই। রহিমা, রহিমা কি স্বামীর প্রতি আনুগত্য ছিল, স্বামীর প্রতি কি আনুগত্য ছিল, স্বামী যা বলতো তাই শুনতো, অর্থাৎ স্বামীর বাহকও ছিল। এটা 1 নম্বরে বলতে পারি আনুগত্য, 2 নম্বরে কি বলতে পারি বাহক, এবং স্বামীর প্রতি কী ছিল, লয়াল ছিল, স্বামীর বাইরে সে যাইতো না। হাসুনির মা ইনি হচ্ছে কাজকর্ম করতো বা কাজের লোক হিসেবেই পরিচিত ছিল। আমেনা বিবি কি, আমেনা বিবি তোমার খালেক ব্যাপারীর স্ত্রী ছিল, সন্তান চাইতো, কি চাইতো, সন্তান চাইতো, আর হচ্ছে পরবর্তীতে সে সেখান থেকে চলে যায়। তার মানে এখানে কারোর সাথেই ব্যবহার হচ্ছে না। কিন্তু আমরা জমিলাকে কি বলতে পারি, জমিলা ছিল হচ্ছে স্বাধীনতাকামী, এবং সে কি হাস্যোজ্জ্বল ছিল, মানে হাস্যোজ্জ্বল, নিজেই ঘুরে বেড়াইতে পছন্দ করতো, তাই না, এবং একই সাথে কি ছিল, লাস্যময়ী ছিল। তাহলে এখান থেকে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হচ্ছে জমিলা। ওকে ভাইয়া, তাহলে দেখো 42 নাম্বার কি, সিক্ত নীলাম্বরী, নীলাম্বরী এখানে কোন পদ, সিক্ত নীলাম্বরী, নীলাম্বরী এখানে কোন পদ। 42 নাম্বারের উত্তর কি দিচ্ছ, কে কি দিচ্ছ দেখি।
42 নাম্বার রূপা দাস 39। আমি তো 39-এ নাই ভাইয়া, আমি এখন 42-এ চলে আসি। কোথায় চলে আসি? 42-এ চলে আসি। 41B বলছে, 41B। খ রাবিয়া, রূপা, তন্ময়, শাম্মী, শাম্মী মনে হয় আমার প্ল্যান বিতে ছিল, প্ল্যান বির স্টুডেন্ট। ওকে, তাহলে দেখো সিক্ত নীলাম্বরী, সিক্ত মানে কি? সিক্ত মানে হচ্ছে ভেজা। নীলাম্বরী দেখো, তাহলে আগেরটা যদি বিশেষণ পদ হয়, এটা যদি বিশেষণ পদ হয়, আমরা জানি কি বিশেষণের পরে যা থাকে সর্বদা কি হয়? বিশেষ্য হয়। তার মানে এটা কি? বিশেষ্য পদ। এটা কোন পদ? বিশেষ্য পদ। তারপর দেখো রশ্মি শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটা? রশ্মি শব্দের শুদ্ধ উচ্চারণ হচ্ছে ক নাম্বার, এইটা। ইন্দ্রজাল শব্দের সমার্থক শব্দ জোর কোনটি? ইন্দ্রজাল শব্দের সমার্থক শব্দ কোনটি? ইন্দ্রজাল শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে আমরা বলতে পারি জাদু দুটি এক না, ভেলকি আর ক্ষোভ এক না। ভেলকি মানে কি? ভেলকি মানে চমক, ক্ষোভ মানে কি? রাগ, এটা এক না। জাদু কি? জাদু মানে হচ্ছে তোমার কোনো কিছু মোহ করা। দুটি মানে কি? দুটি মানে আলোর ঝটা, তার মানে এটাও এক না। ইন্দ্রিয় কি? ইন্দ্রিয় ঝাল আর জাদু এক জিনিস, কিন্তু ইন্দ্রিয় মানে আমার যে ইন্দ্রিয় তন্ত্র থাকে সেটাকে বলা হয়। অর্থাৎ তুমি যেই অঙ্গগুলো দিয়ে শুনতে পাও সেগুলোকে কি বলি? ইন্দ্রিয় বলি। আমাদের ইন্দ্রিয় কয়টা? পঞ্চ ইন্দ্রিয়। তার মানে এইটা আর জাদু এক না। ইন্দ্রিয় জাল আর জাদু এক জিনিস, ইন্দ্রিয় আর জাদু এক না। কুহুক মানে কি? কুহুক মানে মায়া, মায়া মানে কি? মায়া। তার মানে এইটার উত্তর আর আমার মায়ার উত্তর সঠিক, মানে একসাথে মিল আছে। ওকে, তারপরে দেখো নুরুল দিনের কথা মনে পড়া যায়, কবিতায় কবি পাক সেনাদের কার সঙ্গে তুলনা করেছেন? নুরুল দিনের কথা মনে পড়া যায়, কবিতায় কবি পাক সেনাদের কার সঙ্গে তুলনা করেছেন বলো? নুরুল দিনের কথা মনে পড়া যায়। তোমাদের তো নুরুল দিনের নাই, সে কারণে তোমাদের হচ্ছে কেউ অপশন ভুল করছে উত্তর। এটা সঠিক উত্তর হবে গ নাম্বার। ঠিক আছে, সঠিক উত্তর হবে কি? গ নাম্বার। ওকে, সেকেন্ড, পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন। এখানে কিন্তু কি? কিন্তু কি দেখো, পলাশ দেখতে সুন্দর বটে, পলাশ দেখতে কেমন? পলাশ দেখতে সুন্দর, কিন্তু পলাশটা কি? এর যে পুরো ভাব, সেই ভাবটাকে আমি কি করছি? সংকোচন করে দিছি। তার মানে কি? এটা হবে সংকোচক। এখানে কি হবে? সংকোচক হবে। ওকে, তারপর দেখো ঐক্যতান কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পৃথিবীকে কি বলে আখ্যায়িত করেছে? ঐক্যতানও তোমাদের নাই, কাজেই আমি এটা বলে দেই, এটা হচ্ছে বিগুলা না, এটা বিপুলা বলে আখ্যায়িত করেছে। এটা সঠিক উত্তর কি? খ নাম্বার। ওকে, কোন শব্দটি দ্বারা মেঘনাদকে বোঝানো হয়েছে? মেঘনাদ বধ কাব্য মানে বিভীষণার প্রতি মেঘনাদ থেকে এটা নেওয়া। তাহলে বিভীষণার প্রতি মেঘনাদ তোমরা পড়ছো কিনা আমি জানি না, বাট বিভীষণের প্রতি মেঘনাদকে বোঝানো হয়েছে অরিন্দম দ্বারা। কি দ্বারা? অরিন্দম দ্বারা। ওকে, জংশন শব্দটির উৎস ভাষা কি? জংশন, এইটা যদি না পারো, এইটার মতো সহজ আর কিছু নাই। জংশন কোন শব্দ? এটা যদি না পারো তাহলে এটার মতো, মানে যারা পারবে না তাদের মতো অভাগী নাই। জংশন হচ্ছে জাংশন, এটা হচ্ছে ইংরেজি। তারপর দেখো জঙ্গম শব্দটি দিয়ে কি বোঝায়? জঙ্গম শব্দটি দিয়ে কি বোঝায় বলো? স্থির। জঙ্গমের বিপরীত শব্দ রে স্থির, জঙ্গমের বিপরীত শব্দ স্থির, বিপরীত স্থির। তাহলে স্থির যদি বিপরীত হয় তার মানে সঠিক উত্তর কি হবে? শুদ্ধ উত্তর হচ্ছে গতিশীল। শুদ্ধ উত্তর। স্থিরের বিপরীত কি? গতিশীল। মানে জঙ্গমের বিপরীত হচ্ছে স্থির, এটা আমরা আজীবন পড়ে আছি, কিন্তু স্থির কি? এটা হচ্ছে শুদ্ধ হচ্ছে গতিশীল। তার মানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, একটু লিখে দিই, গতিশীল সঠিক উত্তর। ওকে, কোনটি তদ্ভব শব্দের উত্তরণ? তদ্ভব মানে কি? তদ্ভব হতে তৎ হতে উৎপন্ন, তৎ হতে ভব। সূর্য, এটা কি? এটা হচ্ছে তৎসম। পেন নাম কি? অর্ধতৎসম। ডিঙি কোনটা? ডিঙি হচ্ছে দেশি। এটা কি দেখি? এটা ছিল হচ্ছে আমার তৎসম কি ছিল? তৎসম ছিল হস্ত। প্রাকৃত কি ছিল? প্রাকৃততে ছিল হুত। আর ইয়াতে কি ছিল? তৎসম হুত। তদ্ভবে কি ছিল? তদ্ভবে ছিল হাত। তার মানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এটা।
পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি? এখানে একটু খেয়াল করবা, এখানে বলছে নয় কোনটি, নয় কোনটি, নয় কোনটি। এখানে দেখো অচল মানেও পর্বত, অদ্রি মানেও পর্বত, মেদিনী মানে কি বলো? মেদিনী মানে কি? মেদিনী মানে কি? মেদিনী মানে হচ্ছে তোমার পৃথিবী, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে মেদিনী। নষ্ট হওয়া স্বভাব যার, নষ্ট হওয়া স্বভাব যার, এটা কি হবে? নষ্ট হওয়া স্বভাব যার, নষ্ট হওয়া স্বভাব যার তাকে বলা হয় অনশ্বর, যেটা নষ্ট কখনো হবে না সেটাকে বলে অবিনশ্বর। ওকে, তারপর দেখো এ ছেলে বংশের মুখ রক্ষা করবে, এর সঠিক অর্থ কি? এ ছেলে বংশের মুখ রক্ষা করবে, এটা সঠিক উত্তর কি বলো? মুখ রক্ষা করা, এখানে কি অর্থ ব্যবহৃত করা হয়েছে? মুখ রক্ষা করা মানে বংশ বৃদ্ধি করবে না, মুখ রক্ষা করতে অনুগ্রহ করা না, এই ছেলে বংশকে অনুগ্রহ করবে এটাও না। মুখ রক্ষা করা বলতে বোঝায় সম্মান দেওয়া, অর্থাৎ এই ছেলের সম্মান বাঁচাবে। কি বাঁচাবে? সম্মান বাঁচাবে। ওকে, নেক্সট 55 নম্বর, পূরণবাচক শব্দ কোনটা? আমরা কি বলছি? এই যে পহেলা, পহেলা কি? পহেলা হচ্ছে তারিখবাচক শব্দ। পহেলা কোন বাচক শব্দ? তারিখবাচক, তারিখবাচক। এক কি? এক হচ্ছে পরিমাণবাচক, পরিমাণবাচক। আর এই এক কি? এই এক হচ্ছে সংখ্যাবাচক, সংখ্যাবাচক। তাহলে পূরণবাচক কোনটা? পূরণবাচক হচ্ছে এই যে এটা, এইটা, এটাকে বলে প্রথম। ওকে, কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ নয় কোনটি? কৃত প্রত্যয় মানে কি? কৃত মানে হচ্ছে ক্রিয়া, কৃত মানে কি? ক্রিয়া। তাহলে ক্রিয়া প্রত্যয় যোগে গঠিত কোনটা? যেমন দেখো এখানে নাচন, কেষ্টা, নাচন, নাচ যোগ অন, নাচা মানে কি? নাচা গানা করা। তার মানে কি? এটা হচ্ছে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ, কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। তাহলে এটার উত্তর তোমরা কে কি দিছো একটু দেখি। কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ কেষ্টা, কেষ্টা কারো নাম দিয়ে বোঝাচ্ছে, তাহলে কারো নাম দিয়ে যদি বোঝায়, কেষ্ট যোগ আ, কেষ্ট কি কখনো কি হয়? কেষ্ট কি কোনো ক্রিয়া হয়? কেষ্ট কি কোনো ক্রিয়া হয় না? ক্রিয়া হয় না, তার মানে সঠিক উত্তর এটা। ওকে, মিউজিওলজি শব্দ দ্বারা কি বোঝায়? মিউজিওলজি শব্দ দ্বারা কি বোঝায়? মিউজিওলজি আমরা কি জানি? লজি মানে বিদ্যা বা তত্ত্ব, মিউজি মানে তত্ত্ব। তাহলে এখন দেখো ভূতত্ত্ব, ভূতত্ত্বকে বলা হয় জিওলজি, জিওলজি। প্রত্নতত্ত্ব আর্কিওলজি, আর্কিওলজি। ফসিল বিদ্যা প্ল্যানেটোলজি। আর মিউজিওলজি মানে মিউজিক রিলেটেড, মিউজিয়াম রিলেটেড, তার মানে কি হবে? সঠিক উত্তর জাদুকর তত্ত্ব হবে। ওকে, কোনটি নিত্য পুরুষবাচক? নিত্য পুরুষবাচক মানে যার স্ত্রী করা যায় না, যার স্ত্রী করা যায় না, স্ত্রী করা যায় না, যার স্ত্রীবাচক করা যায় না। তাহলে দেখো শ্রমিককে আমরা স্ত্রীবাচক করতে পারি কিনা? শ্রমিককে আমরা স্ত্রীবাচক করতে পারি কিনা? মহিলা শ্রমিক, নর, মহিলা শ্রমিক। নর কি কি? নারী। সভাপতি, মহিলা সভাপতি, বা এটা হচ্ছে তোমার উভয়, মহিলা হইতে পারে পুরুষ হইতে পারে। শ্রমিকও কি? উভয়, মহিলা হইতে পারে পুরুষ হইতে পারে। যেমন কৃতদার, কৃতদার মানে কি? যে দ্বার গ্রহণ করেছে, আর যে দ্বার গ্রহণ করে না সে কি? অকৃতদার। তার মানে কি? এটার কি? এখন দ্বার মানে কি? দ্বার, দ্বার মানে তোমার নারীকে বোঝানো হয়। তাহলে নারী, নারী কি নারীকে গ্রহণ করে না? গ্রহণ করে না, তার মানে এটা হবে না। কোন দুটি অর্ধ সংবৃত ধ্বনি? অর্ধ সংবৃত ধ্বনি বলো, কোন দুটি অর্ধ সংবৃত ধ্বনি? আমরা সংবৃত, অর্ধ সংবৃত, বিবৃত এগুলো গতকালকে পড়েছি। সংবৃত, অর্ধ সংবৃত, বিবৃত এগুলা আমরা গতকালকে পড়েছি। অর্ধ সংবৃত কোনটা? এ আর অ, এগুলো আমরা গতকালকেই ব্যাখ্যা দিছি, তার মানে গতকালকে ব্যাখ্যা দিলে আজকে আর আমরা ব্যাখ্যা দেব না। নিত্য অতীতকালের উদাহরণ, নিত্য অতীতকালের উদাহরণ কোনটা? নিত্য অতীতকালের উদাহরণ কোনটা বলো? মানে অতীতকালে যখন তারা একসঙ্গে কোনো কিছু করতো, তার এই তো তারা অতীত একসঙ্গে ঘুরে বেড়াতো। কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ? মিশ্র ক্রিয়ার উদাহরণ একসাথে যখন কোনো কিছু করবে সেটা, যেমন নাচ করা, এটা কি? মিশ্র ক্রিয়া। তাহলে এর মাধ্যমেই আজকের আমাদের ক্লাস সমাপ্ত হয়ে গেল। আজকের ক্লাস এর মাধ্যমেই আমাদের সমাপ্ত। তোমরা কে কেমন লাগলো আজকের ক্লাসটি, বা এটা তোমাদের জন্য উপযোগী হবে কিনা সেটা
নিয়ামুল ইসলাম তন্ময় বলছে গতকালকের ক্লাসটা কোথায় পাবা? গতকালকের ক্লাসটা এই পেজেই পাবা, এই পেজেই পাবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা একটু আমাকে রিভিউ জানাও যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, সেটা তোমরা একটু আমাকে ইনবক্সে জানাও, মানে কমেন্টে জানাও কেমন লাগলো আজকে তোমাদের। জিএসটি ফাইনাল ফাইট, জিএসটি ফাইনাল ফাইট বাংলা, বাংলা ডান, বাংলা PNGLA, বাংলা দা এন্ড। তো তোমরা আমাকে একটু জানাও যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, কেমন লাগলো, তোমরা এখান থেকে কি প্রত্যাশা করো, সব কিছু ভালো মতো যাচ্ছে কিনা, তোমাদের প্রত্যাশা মতো আমরা সব কিছু দিতে পারছি কিনা, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো। ওকে, আরিফুল ইসলাম বলছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। প্রতিদিন বিকাল 4টায়, প্রতিদিন বিকাল 4টায় বলতে আগামী যে 2টা ক্লাস আছে ইংলিশ এবং জিকে, সেগুলোও বিকেল 4টায় অনুষ্ঠিত হবে তোমাদের। আমরা হচ্ছে এই যে আমাদের পেজ, সেই পেজে দেখো রুটিন আপলোড দেওয়া আছে রুটিন অনুযায়ী, এবং তোমরা ক্লাসটা করবা আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা গ্রুপ থেকে। ওকে, আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা গ্রুপ থেকে ইনশাল্লাহ করতে পারবা। নাইমুল ইসলাম তন্ময় বলছে ভাইয়া অসাধারণ ক্লাস ছিল। মাইশামিম বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগলো। সো যাদের যাদের কার কার কেমন লেগেছে তোমরা একটু জানাও, তোমরা একটু জানাও, আমরা একটু রিভিউগুলো দেখি। ওকে, ক্লাস শেষ নাকি? জিয়াদ খান বলছে হ্যাঁ অবশ্যই ক্লাস শেষ ভাইয়া, ক্লাস শেষ। ওকে, তোমরা একটু রিভিউ জানাও তাড়াতাড়ি, আমরা একটু রিভিউগুলো দেখি কার কেমন রিভিউ আসছে ক্লাস থেকে, সেটা আমাদেরকে দেখতে হবে। তারপরে আমরা বুঝবো যে আসলে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে কিনা, বা আমাদের আরও ক্লাস দেওয়া উচিত কিনা। সো সব কিছু মিলিয়ে এই পর্যন্তই আমাদের যাত্রা। আর বাংলা ক্লাসের তোমরা হচ্ছে এই পর্যন্তই হচ্ছে বাংলা ক্লাস পাবা। সো এরপরে আর আমরা বাংলা ক্লাস দিব না ইনশাল্লাহ। জিএসটির উপরে এই পর্যন্তই আমাদের আয়োজন ছিল। সো দেখা হবে, কথা হবে, ভালো থাকো, সবার জন্য শুভকামনা। জিএসটিতে যাতে সকলে একটা ফাটাফাটি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারো, এই জন্য সবার জন্য শুভকামনা এবং অসংখ্য ভালোবাসা থাকবে। এবং এই প্রত্যয় আমরা বিশ্বাস করি যে বন্দি পাঠশালা থেকে যতগুলো ক্লাস তোমাদের জন্য দেওয়া হবে সবগুলোই তোমাদের জন্য উপযোগী হবে। সকলের জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।